আমি আজকে আমার আলোচনাটুকু তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমি একটু বেসিক আলোচনা করব যে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি, কোত্থেকে যাত্রা শুরু হলো, বৈশ্বিকভাবে এবং স্থানীয়ভাবে, গ্লোবালি এবং লোকালি ইমোশনাল ইন্টেলিজেন্সের বয়স কত, আমরা কোন পরিস্থিতিতে আছি, কেন এটা নিয়ে এত চিন্তা ভাবনা, এটা কিভাবে আসলে করা যায়, কোনো মেজারমেন্ট টুল আছে কিনা ইত্যাদি। এটা একটা প্রথম ভাগে আলোচনা করব। দ্বিতীয় ভাগে আলোচনা করব এইটা অর্জন করার জন্য সাধারণভাবে কি কি করা যেতে পারে। তো ওই বিষয়গুলো আমি একটু সবার সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং এর ভেতর দিয়ে যেটা হবে আমরা একটা পরিচ্ছন্ন একটি গাইডলাইন পেয়ে যাব আজকের আলোচনায়। তো আমি এই জন্য একটু ভিজুয়ালাইজেশনের জন্য কয়েকটা স্লাইড ব্যবহার করেছি। তো প্রথম অংশটাতে আমি যাচ্ছি। ইতিমধ্যে যারা আছেন আমাদের সঙ্গে, দেখছেন, আমাদেরকে শুনছেন, সবার কাছে সুনির্বন্ধ অনুরোধ যে ইউকিউ ইআই বা ইকিউ আপনাকে একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে সহায়তা করবে, সাহায্য করবে, কারণ এটা একটা ভ্যালু ড্রিভেন একটা ফিলোসফি। তো যারাই দেখছেন কমেন্টসে প্রশ্ন দিবেন, আমাদের সম্মানিত মডারেটর সে কোশ্চেন গুলো নিবেন এবং সেগুলো আবার আমরা সবাই মিলে আলোচনা করে সবার জ্ঞানের তৃষ্ণা মেটানোর চেষ্টা করব যতটুকু আমাদের সময়ের পক্ষে সম্ভব। তা আমি প্রথম অংশে যাচ্ছি। আমি সম্মানিত মডারেটরকে আমাকে পারমিশন দেয়া আছে কিনা আমি দেখতে যাচ্ছি। হ্যাঁ, দেয়া আছে মনে হয়। আমি তাহলে স্ক্রিনে চলে যাচ্ছি। তাহলে আমি পাওয়ার পয়েন্ট স্লাইডটা তুলে নিচ্ছি এবং there you go. জাকির ভাই একটু কনফার্ম করবেন স্লাইডে দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে? দেখা যাচ্ছে। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। সো আমি আস্তে আস্তে এক্সপ্লোর করব। প্রথমে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে যে আসলে আমি কিভাবে থেকে আসলাম, একটু ব্রিফলি বলতে চাই। বেসিক্যালি আমি এই বইটা যখন প্রথমে পড়ি, আমার মনে হয় কারো একজনের যদি মিউট করে দেন, কোন একটা জায়গা থেকে সাউন্ড আসছে, তাহলে সুবিধা হবে সাউন্ডটা। থ্যাংক ইউ। তো 1996-এ প্রথম ড্যানিয়েল গোলম্যান এই বইটা পাবলিশ করে সারা পৃথিবীকে সারা জাগিয়েছেন। বইটার নাম হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দেন আইকিউ। পরবর্তীতে উনি আরো বই লিখেছেন যেটা ওয়ার্কিং উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স, এবং তার দেখা দেখি পরবর্তী সময়ে ডক্টর ট্রেভিস ব্র্যাডবেরি এবং জো গ্রেভিস আরেকটা বই লিখেছেন, একেবারে প্র্যাকটিক্যাল একটা বই, ইমোশনাল ইন্টেলিজেন্স 2.0। আমার এখানে আলোচনায় কিন্তু যতটুকু আমি কভার করব এই তিনটা বইয়ের ছায়া আপনারা পাবেন, এবং তিনটা বই আসলে এখন অনলাইনেও পাওয়া যায় এবং বাজারেও পাওয়া যায়, যে কেউ পড়ে দেখতে পারেন। কঠিন বই, অ্যাকচুয়ালি কঠিন বই এই অর্থে যে ভদ্রলোক অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন। এই যে আমার হাতের এই বইটি, আমার মানে বইটা যখন আমি পড়তে যাই, আমি যখন অনলাইন একটা কোর্স ডিজাইন করি, মানে বইয়ের পাতায় পাতায় পড়তে হয়েছে কনসেপ্টটাকে আত্মস্থ করার জন্য। একটা তো পড়া হচ্ছে পড়ার জন্য পড়ার, একটা হচ্ছে আত্মস্থ করার জন্য। তো লাইন বাই লাইন পড়তে পড়তে দাগ দিতে দিতে বইটার 12টা বেজে গেছে, কিন্তু একটা লাভ হয়েছে যে আমি এক্সট্রাক্টটুকু নিতে পেরেছি, নির্যাসটুকু নিতে পেরেছি। এই বইটা আসলে মূল ফাউন্ডেশন আর কি। তো আমি পরে যেখানেই যাই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ইন্ডাস্ট্রির সঙ্গে কথা বলতে বা একাডেমিয়াতে, সবাই একটা প্রশ্নই করে, স্যার এটার বাংলা কোনো বই নেই। তো এই তাড়না থেকে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে একটা বই লিখে ফেলবো এবং এই বই মেলায় সেটা পাবলিশ করবো ইনশাল্লাহ। সামনে যদি হয় অন ক্যাম্পাস, তাহলে বইটা হাতে হাতে পাবেন, নাহলে রকমারি.com-এ দিয়ে দিব। আমরা বইটা মজা করে লিখছি, ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগীয় বুদ্ধিমত্তা। প্রশ্ন করেছি সেটা আবার কি। তো এর মূল উদ্দেশ্য হচ্ছে আমার অর্জিত জ্ঞানের নির্যাসটুকু সবার জন্য, একদম ছাত্র, আবাল বনিতা, বৃদ্ধ, যারাই পড়তে চাইবেন এটার বিষয়ে তাদেরকে জানানো। ইতিমধ্যে অবশ্য একটা বই আমি পাবলিশ করেছি, প্রেজেন্টেশন স্কিল, যেটা এই মুহূর্তে সেকেন্ড বেস্ট সেলার হিসাবে রকমারি.com-এ আছে। ইচ্ছা করলে আপনারা সেই বইটাও পড়ে নিতে পারেন, প্রেজেন্টেশন স্কিলের উপর, যেটা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনালসে আমি একটি একাডেমিক কোর্স পরিচালনা করছি ইন কম্বিনেশন উইথ বিজনেস কমিউনিকেশন অথবা ইংলিশকে কম্বাইন করে। তো
ইচ্ছা করলে সেই বইটা আপনারা কালেক্ট করতে পারেন। গল্পের একটা অংশে বলে নেই শুরুতে, সেটা হচ্ছে যে probably 10 years back ICMAB when contacted me and said যে তারা আসলে একটা লিডারশিপ প্রোগ্রাম চায়। তো আমি চিন্তা করলাম, তখন আমি এই ড্যানিয়েল গোলম্যানের বইটা পড়ছি, আত্মস্থ করছি এবং বোঝার চেষ্টা করছি যে হাউ পাওয়ারফুল দ্য ইমোশন ইজ। তা আমি বললাম যে আপনাদের একটা প্রোগ্রাম করাচ্ছি আমি, লিডারশিপ এক্সেলেন্স উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। বলে এইটা আবার কি? আমি বললাম যে আসলে একটা খুব পাওয়ারফুল একটা টুল, আমার মনে হয় যে আপনাদের উপকার হবে, লাভ হবে। এবং সেই থেকে আসলে ইন্ডাস্ট্রিতে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যাত্রা। পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছি। লাস্ট আমি নোভো নর্ডিক্স এর সঙ্গে কাজ করছিলাম, কমিউনিকেশন উইন্ডোজ অফ ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক বড়, আসলে থেকে বিভিন্ন জায়গায় ফিট ইন করা যেতে পারে। এন্ড পিপল স্টার্টেড লাভিং দিস কনসেপ্ট। ফাঁকে যে একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে এলিসনে সবাই করতে পারে, এটা খুব ফ্রি, এবং আমি হাইলি রেকমেন্ড করবো এজ এন একাডেমিশিয়ান। ইটস সো রিসোর্সফুল। 20টা মডিউল ধৈর্য লাগবে পড়াশোনা করার জন্য। এই কোর্সটা আপনারা করে নিতে পারেন। এর আগে একটা আছে ডেভেলপিং ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা যে ডিপ্লোমা ইন ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা করে খুব আনন্দ পাবেন। আমি আমার জ্ঞানের তৃষ্ণা অনেকটাই মিটেছে এই কোর্সটা করে। এন্ড আলহামদুলিল্লাহ সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট থেকে এসএলএসডি থেকে আমি একটি অনলাইন কোর্স ইতিমধ্যে চালু করেছি, সেলফ এক্সপ্লেনেটরি, খুব চমৎকার 5টা মডিউলে করা। প্রবাবলি বাংলাদেশে প্রথম সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট ইন অ্যাসোসিয়েশন উইথ thrivingskills.com আমরা প্রথম একটা কোর্স ইমোশনাল ইন্টেলিজেন্স চালু করতে পেরেছি। সেখানে প্রায় 100 জনের মতো কাছাকাছি এনরোল করেছে এবং ইতিমধ্যে 20 জন সেখান থেকে গ্রাজুয়েট হয়েছে, এবং আমাদের একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনও তারা ফর্ম করেছে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেশনের পরে। আমার একটি অর্গানাইজেশন আছে সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট, সেখানেও আমরা চেষ্টা করছি 5টি বেনিফিট কমিউনিটিতে দেওয়ার জন্য, লার্নিং অপরচুনিটি, সোশ্যাল প্রফেশনাল নেটওয়ার্ক, লিডারশিপ ইমপ্রুভ করার জন্য, ফ্রি কোচিং সাকসেসফুল কোচদের কাছ থেকে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সবাই ফেস করে, যদিও জানি না এখন ইংলিশ থেকে চাইনার দিকে ল্যাঙ্গুয়েজ শিফট করবে কিনা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাট ইংলিশ স্টিল ইজ আ ফোবিয়া ফর আওয়ার পিপল। তো আমরা টোস্টমাস্টার ক্লাবের চেয়ে একটু বেটার ফরম্যাটে একটা এসএলএসডি ইংলিশ ক্লাব ফরম্যাট করেছি, সেখানে মানুষজন জয়েন করছে এবং কমিউনিটিতে আমরা একটা ভালো রেসপন্স পাচ্ছি। ইতিমধ্যে আমি ইয়েল স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স এর আদলে একটা এসএলএসডি স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠা করেছি। সেখানে একজন চেয়ার আছেন মুজিব, এবং আমি সেটার প্যাট্রন হিসেবে কাজ করছি। আমার কাজ হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে পপুলারাইজ করা এবং এটা সবার মাঝে ছড়িয়ে দেয়া, এই আলোটা যেন সবাইকে স্পর্শ করে। ইতিমধ্যে আছে, শুধু স্পার্ক করতে হবে এই বিষয়টা নিয়ে আমরা চাচ্ছি। তো শুরুতে যেটা করতে চাই, একটু ইন্টারেক্টিভ করার জন্য যারা পার্টিসিপেন্ট আছেন তারা কমেন্ট বক্সে লিখতে পারেন। যদি আমি এরকম একটা প্রশ্ন করি যে এমন একজন মানুষ যাকে আপনি খুব অ্যাডমায়ার করেন, অ্যাডমায়ার মোস্ট, তার সম্পর্কে যদি 3টা ওয়ার্ড দিয়ে তাকে যদি ডেসক্রাইব করতে চান, তাহলে এই চ্যাট বক্সে যদি লিখতে চান, যেমন আমি আমার যাকে খুব অ্যাডমায়ার করি তার সম্পর্কে 3টা ওয়ার্ড দিয়ে ডিফাইন করার চেষ্টা করেছি, কেয়ারিং, কাইন্ড, ইন্সপায়ারিং। তো আপনাদের যদি আমরা প্রশ্ন করি যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, যে আপনারা চ্যাট বক্সে যদি লিখেন যে এরকম একজন মানুষ যাকে আপনি খুব অ্যাডমায়ার করেন, তার সম্পর্কে 3টা ওয়ার্ড আপনি এরকম লিখতে পারেন, কেয়ারিং, কাইন্ড, ইন্সপায়ারিং। আমি 1 মিনিট সময় নিব, 1 মিনিটের ভেতরে রেসপন্সটুকু আমাদের মডারেটর হয়তো আমাকে জানাবেন কেউ রেসপন্স করছেন কিনা। তাহলে একটু ইন্টারেক্টিভ হবে, এবং এটার কারণ আমি বলবো পরবর্তী সময় যে আমি কেন বলছি। আমি 1 মিনিট শুরু হলো এখন। যারা আমাকে শুনছেন, যাকে আপনি খুব পছন্দ করেন, অ্যাডমায়ার করেন, এখন আপনি ভাবেন যে আপনার জীবনের আইকন, অথবা আপনি তাকে খুব শ্রদ্ধা ভক্তি করেন, তার সম্পর্কে 3টা ওয়ার্ডে যদি কিছু লেখেন, নাম লিখতে হবে না, শুধু ওই অ্যাডজেক্টিভ গুলো একটু যদি লিখেন। আমি যেমন লিখেছি কেয়ারিং, কাইন্ড, ইন্সপায়ারিং। আপনারা এরকম অনেক শব্দ বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। আপনি যাকে খুব অ্যাডমায়ার করেন তার সম্পর্কে 3টা ওয়ার্ড চ্যাট বক্সে, কমেন্ট বক্সে লিখুন। আমি অপেক্ষা করছি, এবং পরে হয়তো আমাদের মডারেটর আমাকে 2-একটা পড়েও শোনাতে পারেন তাদের সম্পর্কে। থ্যাংক ইউ। কারণ হচ্ছে আমরা যাকে আসলে অ্যাডমায়ার করি তার সম্পর্কে যদি বলা হয় যে 3টা শব্দ বলেন, 3টা বাক্য বলেন, তাহলে লিখতে গেলে কিন্তু
কি জিনিসগুলো বের হয়ে আসে বা কি লিখবো আমরা, কেন এই শব্দগুলো লিখবো। আমি অবশ্যই বলবো যে আমার মতো এরকম পজিটিভ ওয়ার্ড গুলো আপনারা লিখছেন বা ভাবছেন বা লিখবেন। জাকির ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাদেরকে নাদিয়া আক্তার লিখেছেন 3 words like honest, caring and inspiring. থ্যাংক ইউ। আমাদেরকে অনেকেই কমেন্টস করেছেন। জোহরা খাতুন বলেছেন cordial, inspirational, responsible. আমাদেরকে থ্যাংক ইউ। নাহার বলেছেন হেল্পফুল, ইন্সপায়ারিং, হার্ড ওয়ার্কার। অনেক কমেন্টস এসেছে, আমি কমেন্টস গুলো একটা করে দেখাচ্ছি। আমি যে একটা পেয়েছি, ধন্যবাদ মডারেটরকে, ধন্যবাদ। আমি আবার মূল আলোচনায় চলে আসছি। থ্যাংক ইউ জাকির ভাই। এই যে এই শব্দগুলো একটু ভাবুন তো, ভালো করে দেখুন তো, প্রত্যেকটা শব্দ কিন্তু আপনার ইমোশনকে নাড়া দিয়েছে, আবেগকে নাড়া দিয়েছে। কিন্তু মজার ব্যাপার দেখুন, একটা শব্দ নেগেটিভ ফিলিংস তৈরি করছে না। প্রত্যেকটা শব্দ আপনাকে পজিটিভলি, আপনাকে ইন্সপায়ার করছে, যার সম্পর্কে ভাবছেন তার ইমেজটা আপনার সামনে পজিটিভ হিসেবে আসছে। কেন কেন ওই লোকটাকে আপনি পজিটিভলি অ্যাডজেক্টিফাই করছেন? এই জন্যই করছেন কারণ সে আপনাকে ইনফ্লুয়েন্স করেছে, ইম্প্যাক্ট করেছে, ইন্সপায়ার করেছে। ইজন্ট ইট? ইয়েস। এই ইমোশনটুকু আপনি তার জন্য এতদিন সংরক্ষণ করেছেন, এখনো লালন করছেন এবং যতদিন বাঁচবেন লালন করবেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে তার আচরণে, সেই মানুষটার ভিতরে তো আবেগ আছে, প্রত্যেকটা মানুষই আবেগ নিয়ে জন্মায়। আমরা আশরাফুল মখলুকাত কেন? এই জন্যই আশরাফুল মখলুকাত, কারণ হচ্ছে আমরা সেই সোফিয়া, মাল্টি-বিলিয়ন ডলারের সোফিয়ার চেয়ে আমরা আরো বেশি পাওয়ারফুল। বলা থাকে যে হিউম্যান ব্রেন একটা সুপার কম্পিউটার, 1000 সুপার কম্পিউটারের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি রাখে। এখন ওই রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এই যে আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছেন, আর সেটার নাম হচ্ছে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, যেটা আমরা ইনোভেশনের মাধ্যমে আমরা এক্সপ্লোর করি। এই ক্ষমতার কারণেই কিন্তু আমরা এই পৃথিবীতে আমরাই হচ্ছি দ্য বেস্ট অফ দ্য বেস্ট। অর্থাৎ এই যে সবচেয়ে ভালো উত্তম যে একটি জাতি, প্রজাতি আমরা, এটা শুধুমাত্র এই সৃজনশীলতার কারণে। আর এই সৃজনশীলতার উৎসটা কি? সৃজনশীলতার উৎসটাই হচ্ছে আমাদের থট প্রসেস, এবং আমাদের থট প্রসেসের সাথে হচ্ছে আমাদের ফিলিংস। এই ফিলিংস আর থট প্রসেস মিলে কিন্তু আমরা যে আচরণটুকু করি, যেভাবে আমরা মানুষকে ইম্প্যাক্ট করি, ইন্সপায়ার করি, ইনফ্লুয়েন্স করি, সেটাই হচ্ছে আমি, আপনি, আমরা সবাই। এই যে দেখুন, আমি বলেছি যাকে অ্যাডমায়ার করেন সবচেয়ে বেশি, তার সম্পর্কে 3টা ওয়ার্ড লিখুন। দেখুন প্রত্যেকটা শব্দ ভালো, গুণবাচক এবং ভালো গুণবাচক শব্দ। কেন? কারণ উনি আপনাকে প্রভাবিত করতে পেরেছেন ওনার ভালো আচরণ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে, এবং আপনি তাকে সবসময় মনে রাখছেন এবং লালনও করছেন। তো এটাই ঘটবে। এই যে যে লোকটা আপনাকে পজিটিভলি এখনো আপনাকে, আপনার ভেতরে লালিত আছে, এবং এই কারণেই, কি কারণে? কারণ হচ্ছে তার ইমোশনটা আপনাকে স্পর্শ করেছে। এখন একটা ছবি যদি দেখেন, দেখবেন এই প্রথমে ছবিটা দেখলে কি মনে হতে পারে? কেউ কেউ ইচ্ছা করলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি অপেক্ষা করছি। একটি, আমি যদি ডেসক্রাইব করার চেষ্টা করি, একটি মার মুখ মহিলা, মানে খুব অ্যাংরি, অ্যাগ্রেসিভ, অ্যাটাকিং মোডে আছেন, এরকম একজন কাউকে আমরা দেখছি। কেমন যেন একটা ভাব, কি করবে, এবং ফেশিয়াল এক্সপ্রেশন দেখেন, আপনারা লিখতে পারেন তাকে কেমন লাগছে, অ্যাটাকিং কিনা, তারপরে অ্যাগ্রেসিভ কিনা। এটাই হয়তো আপনারা এখন ভাবছেন এবং ভাববেন। কিন্তু দেখেন, আমরা ঠিক কিছুক্ষণের মধ্যে যদি আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই, এখন বলবেন যে মাই গড, ওইটা তো একটা নেগেটিভ ফিলিংস হচ্ছিল আমার, কিন্তু এখন তো পেছনের যে কর্মকাণ্ড, এটার সাথে তো তার এই এক্সপ্রেশনটা ঠিক আছে। তার মানে হচ্ছে প্রথমে যে আবেগটা আপনার এখন পরিবর্তন হয়ে গেল এই ছবিটার কারণে। আমরা এই জন্য বলি যে ইমোশনটা আসলে কি, এটা একটু খোঁজা লাগবে। আমরা যে খুব একটু মনোযোগ দিয়ে দেখেন আমার এই স্লাইডটা, দেখবেন এখানে আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের 6টি ঋতুকে আমি এখানে নিয়ে এসেছি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই 6টা ঋতুকে আমি এনেছি এই জন্যে কারণ গবেষকরা এবং
আপনি যত সাইকোলজির উপরে বই পড়বেন, ইআই এর উপরে বই পড়বেন, তারা সবাই বলবে যে ইমোশনস আর লাইক সিজনস, দে আর অলওয়েজ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এবং বলা হচ্ছে আমরা ইচ্ছা করলে এটা আমাদের অ্যাডভান্টেজ, অর্থাৎ ভালোর জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবং এই কারণে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে চারদিকে এত কথাবার্তা চলছে। যেটা আমি শুরুতে বলছিলাম, গ্লোবালি এবং লোকালি ইমোশনাল ইন্টেলিজেন্সের বয়স খুব একটা বেশি হয়নি। 1996-এ ড্যানিয়েল গোলম্যানের এই বইটার অবতারণা হওয়ার পরে সারা বিশ্ব অ্যালার্ট হয়ে যায় যে ইমোশন হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়ারফুল প্রোডাক্টিভ টুল ইন হিউম্যান বিং। ইচ্ছে করলে এটাকে অনেক অ্যাডভান্টেজিয়াস কাজে ব্যবহার করা, অনেক প্রোডাক্টিভ কাজে। ইট টার্নস আউট টু বি দ্য মোস্ট পাওয়ারফুল টুল অ্যারাউন্ড দ্য গ্লোব। এখন যদি শব্দগতভাবে ইমোশন খুঁজি, দেখবেন অক্সফোর্ড ডিকশনারি বলছে একটা ডিস্টার্বড, এজিটেটেড এবং এটিমোলজিক্যালি অথবা উৎপত্তিগতভাবে যদি শব্দের রুট খুঁজেন, ইমোশন শব্দের মানে হচ্ছে মুভ আউট, তার মানে এটা রেস্টলেস, ভাইব্রেন্ট। এবং এই জন্য আমি ইমোশনকে এইভাবে প্রকাশ করতে চাই যে এনার্জি ইন মোশন। নাও দিস এনার্জি আপনি ইচ্ছা করলে এটাকে নেগেটিভলি লিড করতে পারেন, পজিটিভলি লিড করতে পারেন, বাট দিস ইজ অ্যান এনার্জি অলওয়েজ ইন মোশন। এই মোশনটাকে আপনি কি নেতিবাচক ভাবে ব্যবহার করছেন না পজিটিভলি করছেন, সেটা অ্যাকচুয়ালি ইটস আপ টু ইউ। তো শব্দগত ভাবে যেহেতু জেনে গেলাম, এখন একটু জানা দরকার যে ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে রিলেটেড কত রকমের ইমোশন আছে। এখন ডিকশনারিতে, ওয়েবস্টার ডিকশনারিতে খুঁজে গবেষণা করে দেখা গেছে যে 3000 শব্দ ইংলিশ ডিকশনারিতে আছে ইমোশনকে ডিসক্রাইব করার জন্য। তার ভিতরে মাত্র 1051টা ওয়ার্ড আছে পজিটিভ ফিলিংস ডিসক্রাইব করার জন্য, আর ম্যাক্সিমাম ওয়ার্ডই 2086টা শব্দ আছে নেগেটিভ ফিলিংস ডিসক্রাইব করার জন্য। কিন্তু একটা ওয়ার্নিং, যারা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন তারা বলেন যে ইট ইজ নট ইমোশন গুড অর ব্যাড, ইট ইজ আওয়ার অ্যাটিটিউড এন্ড বিহেভিয়ার। কেন? কেন উত্তরটা এখানে পাবো। দেখেন, ইমোশন কিন্তু আমাদের অ্যাটিটিউড আর বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে। ধরুন আপনি হঠাৎ কারোর প্রতি রেগে গেছেন, কোন একটা কারণে রেগে গেছেন, রাগটা কিন্তু আস্তে আস্তে বয়েল আপ হবে, বয়েল আপ হবে, বয়েল আপ হবে। এখন বয়েল আপ হওয়া পর্যন্ত ঠিক আছে, বয়েলিং হওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে ওই জায়গায় এসে আটকে দিবে বিফোর ইউ এক্সপ্রেস থ্রু ইউর অ্যাটিটিউড এন্ড বিহেভিয়ার। কারণ এটা আবার আপনার চারপাশের মানুষকে ইনফ্লুয়েন্স করে। আপনি যতক্ষণ পর্যন্ত রাখছেন, ভেতরে ফেসে যাচ্ছেন, মানে ফুলে ফেপে উঠছে, এতটুকু পর্যন্ত ইমোশনাল ইন্টেলিজেন্স বলছে ইটস ওকে, বিকজ কোনো গুড আর ব্যাড ইমোশন নেই। কনটেক্সচুয়ালি সিচুয়েশনাল কারণে আপনার ভেতরে এরকম অনেক ভালো এবং খারাপ ফিলিংস কাজ করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন এক্সপ্রেস করতে যাবেন, তখন আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স সাহায্য করবে যে আপনি 4-5টা দেখবেন, স্থান কাল পাত্র বুঝবেন এবং সে অনুযায়ী এটাকে কাস্টমাইজ করে তারপর এটা প্রকাশ করবেন। খুব ডিফিকাল্ট কাজ, কারণ এরিস্টটল অনেক আগে বলেছে যে এনি বডি ক্যান বিকাম অ্যাংরি, দ্যাট ইজ ইজি, বাট টু বি অ্যাংরি উইথ দ্য রাইট পারসন and to the right degree and at the right time and for the right purpose and in the right way, that is not within everybody's power and it's not easy. এটি সবচেয়ে চ্যালেঞ্জিং পয়েন্ট, যে খুবই স্বাভাবিক রাগ তো আসলে আমাদের রক্ত মাংসে গড়া মানুষের জন্য থাকবেই। দুঃখ, ডিপ্রেশন, এগুলো কোনো কিছুই আটকানোর অবদমিত করার প্রয়োজন নেই, আসতে দেন, আসুন। কিন্তু আসার পর পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে আপনার আচরণে যেন এটা কোনোভাবে রংলি প্রভাবিত না করে, রাইটলি করতে পারে। আপনার কান্না পাচ্ছে, কেঁদে দেন, দেখবেন কান্না আপনি হালকা বোধ করছেন। সিচুয়েশন এমন যে আপনার খুব কাছের প্রিয়জন একজন মানুষ মারা গেছে, আপনি তো এখানে হাসবেন না, এটা ইমোশনাল ইন্টেলিজেন্স না। ইমোশনাল ইন্টেলিজেন্স বলে এখন আপনাকে কাঁদতে হবে, আপনার ভেতরে যে দুঃখ বেদনা সেটাকে উজাড় করে বের করে দিতে হবে, এটাই অ্যালাউ করছে। কিন্তু এখন কাঁদতে কাঁদতে আপনি একেবারে নিজেই পাগল হয়ে গেলেন, সেখানে ইমোশনাল ইন্টেলিজেন্স বলছে না, এইটা আবার টু মাচ হয়ে গেছে। সো বলে নেই, ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু ব্যালেন্স। খুব অতি আনন্দকে ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাউন্ডারি দিচ্ছে, আবার অতি দুঃখকেও ইমোশনাল ইন্টেলিজেন্স বাউন্ডারি দিচ্ছে।
পল একম্যান একজন আমেরিকান সাইকোলজিস্ট এবং পরে প্রফেসর এমেরিটাস ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বেঁচে আছেন এখনো 1934। উনি 6টা বেসিক ইমোশনের কথা বলছেন 20th সেঞ্চুরিতে। পরে এটা নিয়ে অনেকে ফ্লুচার্ট বলছেন, আবার 8টা এরকম জোড়া জোড়া অনেক রকম বলেছেন, কিন্তু ড্যানিয়েল গোলম্যান এবং আমিও এই স্কুল অফ থটে বিশ্বাস করি যে পল একম্যানের এটাই বেস্ট ডেফিনেশন। যে আবার কালচারাল ভেদে কোনো কোনো জায়গায় কিছু গ্যাপ আছে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে এরকম এক্সপ্রেশনের একটা গ্যাপ আছে, আপনার স্প্যানিশ জার্মানের ভাষায় কিছু এরকম গ্যাপ আছে, কিন্তু তারপরেও মোটামুটি দেখা গেছে অ্যারাউন্ড দ্য গ্লোব এই 6টা বেসিক ইমোশনকে টাচ করে নানা রকমের শব্দের উৎপত্তি হতে পারে এবং তার আচরণ আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাংরি, স্কেয়ার, ডিসগাস্ট, সারপ্রাইজ, স্যাড, হ্যাপি। এই 6টা বেসিক ইমোশনকে ধরেই আমাদেরকে ইমোশনকে চিনে রাখতে হবে। কেন ইমোশনাল ইন্টেলিজেন্স? আপনারা দেখতে পাচ্ছেন হিউজ লিস্ট, লিডারশিপ, কমিউনিকেশন স্কিল, সেলস, মোটিভেশন, চেঞ্জ ম্যানেজমেন্ট, এমন কোন উইন্ডোজ অফ অপরচুনিটি নাই যেখানে এটা ফিট ইন হয় না। সবগুলো উইন্ডোতে আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স, কারণ এগুলো করবে কে? হিউম্যান বিংস। আর হিউম্যান বিং এর ইউএসপিটা কি? হোয়াট ইজ দ্য ইউএসপি অফ এ হিউম্যান বিং? মানে কেন সে ডিফারেন্ট? অলরেডি আমরা বলেছি যে এই যে আমার ভেতরের ইমোশন, ইমোশনের কারণে যে আমার ভেতরে যে সৃজনশীলতা, এই কারণে আমি অন্য সব প্রাণীর চেয়ে ডিফারেন্ট। এই কারণে এমন কোন উইন্ডোজ নেই যেখানে ইমোশনকে আপনি ফিট ইন করতে পারবেন না। কিছু রিসার্চ বেস রিপোর্ট আসছে, বলা হচ্ছে যে 90% টপ পারফর্মার্স অলরেডি হাই ইন ইকিউ, যেটা আমাদের আজকের চিফ গেস্ট বলে গেছেন যে অন্য সবকিছু থাকলেও যদি ইআই থাকে তাহলে আপনি টপার হবেন। এবং বলেছে যে যাদের ইআই বেশি তারা মোর দেন টুয়াইস লাইকলি টু বি হাইলি ইমোশনালি রেজিলিয়েন্ট। এবং আলমাস ভাইকে আমরা সবসময় দেখেছি হাসি খুশি, আমাদের শামিমা রত্নাকেও দেখেছি সবসময় একটা ভাইব, ইমোশনালি ইন্টেলিজেন্ট ভাইব তার ভিতরে কাজ করে। আমাদের জাকির ভাইকে দেখেছি সবসময় একটা ওয়েলকামিং একটা অ্যাটিটিউড। অফকোর্স যেখানে যে না বলা প্রয়োজন, যেখানে অ্যাসার্টিভ হওয়া দরকার সেখানে হবে, কিন্তু একটা ওয়েলকামিং জেস্চার ইজ এ গুড সাইন অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং দেখা গেছে যে ম্যানেজার্স ট্রেন্ড ইন ইআই ডেলিভার টুয়াইস দ্য প্রফিট দেন দোজ দ্যাট আর নট। এগুলো কিন্তু রিসার্চ করা একদম 2019 সনের গবেষণা পাওয়ার জিনিস। এবং আরেকটা জায়গায় ক্যারিয়ার বিল্ডার সার্ভেতে দেখাচ্ছে যে 71% এমপ্লয়ি বলছে তারা আইকিউ চেয়ে ইআই কে বেশি ভ্যালু দিচ্ছে। 59% বলছে যে আমরা হায়ারই করব না যদি মানে লো ইআই থাকে। লো ইআই মানে ইমোশনাল ইন্টেলিজেন্স তারা হায়ার করতে কেউ রাজি। 60% এক্সিকিউটিভস বলছে যে ভিরেল হওয়ার সম্ভাবনা আছে এবং ইনসেনসিটিভিটি কাজ করে। 32% এক্সিকিউটিভ বলছে উইথ হাই লেভেল অফ ইআই, আর 32% মোর ইফেক্টিভ এট বিল্ডিং এন্ড মেইনটেইনিং রিলেশনশিপস। তো এরকম বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে 2019-এরই রিপোর্ট, এগুলো আপনাদের সামনে আমি বলছি। গ্লোবালি কারা ব্যবহার করছে না, আমি একেবারে কতগুলো নাম দেখেছি, ইউএস এয়ারফোর্স, গুগল, মেটলাইফ, লরিয়াল প্যারিস। এছাড়াও আপনাদের যে বইটা আগে দেখিয়েছি ইমোশনাল ইন্টেলিজেন্স 2.0, যেটা ডক্টর ট্রাভিস ব্র্যাডবেরি এবং জ গ্রিভস একসাথে তারা জয়েন্টলি বইটা লিখেছেন ইমোশনাল ইন্টেলিজেন্স 2.0। ওনারা ইতিমধ্যে 75% ফরচুন 500 কোম্পানিকে ইতিমধ্যে ইআই সম্পর্কে সচেতন করেছেন এবং তাদেরকে ট্রেন করেছেন। তাহলে দেখেন ফরচুন 500 কোম্পানিজ এর 75% কোম্পানিজ, তার কয়েকটা কোম্পানি ইতিমধ্যে হয়েও গেছে। এটা 2019 সনের রিপোর্ট আপনাকে দিচ্ছি, এখন হয়তো তারাও বাকি নেই। এমন কোন গ্লোবাল কনগ্লোমেরেট নেই যারা ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করছেন। এবং আপনি যদি গুগল ট্রেন্ড সার্চ করেন দেখবেন অ্যারাউন্ড দ্য গ্লোব এবং বাংলাদেশে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ দ্য নাম্বার 1 টপিক। কারণ প্রত্যেকটা সফট স্কিলস প্রত্যেকটা জায়গাতে এটাই একটা বড় ব্যারিয়ার ইফ ইউ ডোন্ট নো হাউ টু ম্যানেজ ইমোশন প্রোডাক্টিভলি। ইতিমধ্যে টপ ইমোশনাল ইন্টেলিজেন্ট ফরচুন 500 সিওস চিফ কুনলির একটা রিসার্চে এসছে, আপনারা এদের সবাইকেই চেনেন। এবং উনি এই সিও দেরকে আমরা যাদেরকে বলি চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি এদের প্রিডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স যেহেতু ইআই, উনি মজা করে বলছেন এরা শুধু চিফ এক্সিকিউটিভ অফিসারই নন, ওনারা চিফ ইমোশনস অফিসার। তার মানে বুঝেন যে ইম্পর্টেন্স অফ ইমোশনাল ইন্টেলিজেন্স কোন পর্যায়ে। মেজার করা যায় কিনা? অবশ্যই মেজার করা যায়।
আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং, ইন্টারপার্সোনাল সেলফ এক্সপ্রেশন, ইন্টারপার্সোনাল ইন্ট্রাপার্সোনাল সেলফ পারসেপশন, এমন কিছু নাই যেটা এর ভিতরে করা যায় না। কয়েক রকমের আছে। মেসিট বলে এটাকে, মেয়র সেলোভে, ক্যারুসো ইমোশনাল ইন্টেলিজেন্স টেস্ট। এরকম অনেকগুলো টেস্ট আছে যেগুলো মিক্স মডেলও আছে। আমি একটু আগে যেটা আপনাদেরকে বলেছি EI2, সেখানেও এরকম একটা ইনভেন্টরি আছে যার মাধ্যমে করা যেতে পারে। বাট সবচেয়ে বড় ইন্টেলিজেন্স মানে সবচেয়ে বড় অ্যাসেসমেন্ট বা টেস্ট টুল হচ্ছে আপনি নিজে। কারণ মজার ব্যাপার হচ্ছে দিস পার্টিকুলার টপিক ইজ নট থিওরিটিক্যাল, ইটস কমপ্লিটলি অ্যাকশন ওরিয়েন্টেড একটা ট্রেড আপনার পার্সোনালিটি। তো আপনি আসলে জানেন সবকিছু, but unless you apply and you don't see how you're applying and you don't know how to manage it, then it goes nowhere. এই কারণে করা যেতে পারে। কিভাবে ইমপ্রুভ করা সম্ভব এটাও গবেষণায় দেখানো হয়েছে যে আমরা জানি যে আমাদের এই আচরণের যে বাইরের যে অংশটুকু যেটা আমরা ভিজিবলি দেখি, তার পেছনে কিন্তু অনেক কিছু, অর্থাৎ আমরা বাইরের যে আচরণটুকু দেখি, আজকে আমাদের সামনে যারা এখানে আছেন আমাদের চিফ গেস্ট সহ অত্যন্ত লিডিং একজন পার্সোনালিটি, আমাদের দেশের একজন অ্যাসেট, আমাদের আলমাস কবির ভাই। আজকের এই আলমাস কবির ভাই তো একদিনের তৈরি না, হি ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। যদি ওনাকে আজকে ইন্টারভিউ নেন তাহলে দেখবেন যে ওনার পেছনে আরো অনেক কিছু, ভেতরে উনি অনেক দিনে 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 আজকে রোম ওয়াজ নট বিল্ট ইন এর মতো আজকে আলহামদুলিল্লাহ এই জায়গায় পৌঁছেছেন। শামীমা বেগম রত্নাও তাই, আমাদের জাকির ভাইও তাই। প্রত্যেকের পেছনের এই যে ভেতরের অংশটুকু তৈরি করে, তার মানে হচ্ছে ইনার ওয়ার্ল্ডই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা আপনাকে আস্তে আস্তে এক্সপ্লোর করবে। কিভাবে করবেন? ব্লুমস ট্যাক্সোনমি 1956 বলে গেছে যে কম্পিটেন্স যদি গ্রো করতে চান, যার জন্য আপনি এটা টিপ অফ দ্য আইসবার্গ আপনার ভিতরে তৈরি করতে পারবেন, আপনার অ্যাটিটিউড, আপনার স্কিল, নলেজ। শুধু নলেজ হলে হবে না, শুধু স্কিল হলে হবে না, এই অ্যাটিটিউডটুকুকে আপনাকে তৈরি করতে হবে। এটাকে আরেকটু পার্মানেন্ট করার জন্য অ্যাপ্লাইড EI স্প্যারো এবং নাইট 2006 উনি একটা চমৎকার মডেল ডেভেলপ করেছেন। উনি বলছেন ক্যাশ, মনে রাখার জন্য সহজ, ক্যাশ মানে টাকা, বাট সি এর সঙ্গে আপনারা কম্প্রোমাইজ করবেন না। নলেজ, অ্যাটিটিউড, স্কিলের সঙ্গে উনি হ্যাবিটকে বলছেন যে প্রতিনিয়ত এটাকে চর্চা করা, অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা এটাকে মনিটর করা। এইভাবে আস্তে আস্তে আপনি কিন্তু ইমপ্রুভ করতে পারবেন। অর্থাৎ এটা একদিনের কোর্স না, এটা আপনি থিওরিটিক্যালি ব্রেনে নিলেন, প্রতিদিন আপনাকে মেজার করতে কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা। ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে কি বলছে? এটা লার্ন এবিলিটি পারসিভ করা এবং আন্ডারস্ট্যান্ড করা নিজের ইমোশন ফিলিংস, পাশাপাশি এটাকে নিয়ন্ত্রণ করা এবং অন্যের ইমোশনকেও সম্মান করা, সো দ্যাট দে ওয়ার্ক ফর আস নট এগেইনস্ট আস। অর্থাৎ আমার ইমোশনকে আমি আমার পক্ষে ব্যবহার করব, আমার বিপক্ষে নয়। যারা ক্রিয়েটার তাদের নামগুলো আমি বলে দিচ্ছি: জন মেয়র, পিটার স্যালোভে, ড্যানিয়েল গোলম্যান। প্রথমে অ্যাকচুয়ালি পিটার স্যালোভে এবং জন মেয়র, যারা বর্তমানে আপনার ইয়েল স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স রান করছেন খুব সাকসেসফুলি। এবং ড্যানিয়েল গোলম্যান 1996 যে বইটা আপনাদেরকে দেখালাম শুরুতে, ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দেন IQ, এটা পাবলিশ করার ভেতর দিয়ে সারা জাগিয়েছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে হিউম্যান লাইফকে একটা নতুন মডেলে রূপান্তরিত করতে পারে। একটু বায়োলজিক্যাল ডেফিনিশনের প্রয়োজন আছে। আমাদের হিউম্যান ব্রেন দুটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আপনার ইমোশনাল ব্রেন, একটা রেশনাল ব্রেন। ইমোশনাল হচ্ছে যেখানে আবেগে পরিপূর্ণ জিনিস আছে, আবার যেখানে লজিক আছে সেটাকে বলছি আমরা রেশনাল ব্রেন বা লজিক্যাল ব্রেন। তো আমরা যখন ইমোশনাল ব্রেন থেকে রেসপন্স করি, সেখানে একটি ছোট্ট হিউম্যান অর্গান আছে অ্যামিগডালা। গ্রিক শব্দ অ্যামিগডালা হচ্ছে বাদামের খণ্ডিত অংশের মতো, ছোট বাদামের মতো। ওইখানে স্টোর করা থাকে ট্রিলিয়ন্স অফ নিউরনস, ফুল অফ অ্যাংজাইটি, স্ট্রেস, ওয়ারিজ, মানে ফিয়ারফুল ইমোশন গুলো স্টোর করা থাকে। এখন ঘটনাক্রমে আমাদের সমস্ত মেসেজ, ইনফরমেশন আমরা পঞ্চেন্দ্রের মাধ্যমে যেগুলো পাই, এটা প্রথমেই যায় অ্যামিগডালাতে। কিছু করার নেই, আমরা যেন ইমোশনালি মুভ করতে পারি, যে মুভ আউট। এই কারণেই হয়তো এই ইমোশনের জায়গায় প্রথমে এই আমাদের যে ইলেকট্রনিক বা যে মেসেজ আমরা পাই, সিগন্যাল পাই, বা আমরা যদি বলি সিগন্যাল পাই, ব্রেনে যে সিগন্যাল ওয়েভটা যায় সেটা প্রথমে যায় অ্যামিগডালা। সমস্যা হচ্ছে ওই তখনই যদি আপনি কোনো কিছু জবাব দিতে যান, এটা রিঅ্যাকশনারি হয়ে যেতে পারে। আবার এক্সপার্টরা বলছেন যে 20 সেকেন্ড থেকে 20 মিনিট অপেক্ষা করলে ওই তথ্যটুকু যখন রেশনাল ব্রেনে চলে যাবে, যেটাকে আমরা বলছি নিউ কর্টেক্স, তখন কিন্তু আপনি আবেগীয় রিঅ্যাকশন দিবেন না, আপনি রেসপন্স করবেন উইথ লাইবিলিটি এন্ড রেসপন্সিবিলিটি। এবং এই কারণে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা বলছি যে দ্য ব্যালেন্স বিটুইন
রেশনাল এন্ড ইমোশনাল। অর্থাৎ যখনই যে কাজটা করা দরকার কোনোভাবেই অতি মাত্রায় নয়, অতি কমেও নয়, কিন্তু একটা ব্যালেন্স, যেখানে যতটুকু আপনার আবেগের ব্যবহারের প্রয়োজন, কোনোভাবে আতিশয্য যেন না হয়, কোনো যেন বাহুল্য না হয়, সেইভাবে ব্যবহার করাটাকে আমরা বলছি ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। আবেগের যে ব্যবহার সেটুকু আমরা শিখছি। এটা হচ্ছে বায়োলজিক্যাল ডেফিনেশন। জেনে গেলেন যে আমাদের দুটো পার্ট আছে ব্রেনের, একটাকে আমরা বলছি ইমোশনাল আর একটা হচ্ছে লজিক্যাল। এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন। যদি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন চান যে আমাদের শরীর বৃত্তের সাথে কি কানেক্টিভিটি আছে, ফিজিওলজিক্যাল কানেক্টিভিটি হচ্ছে এইটা। কারণ ব্রেন হচ্ছে সোর্স অফ এভরিথিং। এটা মাল্টি বিলিয়ন ডলার অর্গান নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আর বলছি আমাদের কিছু নাই, আমাদের কিছু নাই। আসলে এক একটা মানুষের এই মাল্টি বিলিয়ন ডলারের একটা অর্গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা বলছি আমার তো কিছু নয়, আমাকে দিয়ে কিছু হবে না, আমি আসলে কিছু করতে পারছি না, আমার কেন হচ্ছে না। আজকে প্যান্ডেমিক আমাদেরকে শেখাচ্ছে যে আমরা কতটুকু অ্যাওয়্যার থাকলে আমরা খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি। এগেইন এটা কিন্তু ব্রেনের কাজ। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে নানাভাবে, মেশিন লার্নিং আমাদেরকে ডিবাগ করবে, ইরিটেট করবে। এই ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদেরকে সাহায্য করবে এটাকে মোকাবেলা করার জন্য। ড্যানিয়েল গোলম্যান 5টা এলিমেন্টের কথা বলছেন। নিজের ইমোশন জানা, এটাকে ম্যানেজ করা, তারপর মোটিভেট করা, অন্যের ইমোশন জানা, এবং একটা রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন স্কিল। খুব কঠিন এই 5টা এলিমেন্ট মনে রাখা। আমি 5টা এস ডেভেলপ করেছি। 5S যদি মনে রাখি কেউ, তাহলে মনে রাখবে যে ইমোশনাল ইন্টেলিজেন্স। 5S হচ্ছে, প্রথম দুটো এস হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট। সেলফ, নিজেকে দিই, অর্থাৎ আমি আমার ইমোশন সম্পর্কে সচেতন থাকব, এটার ব্যবহার এবং এটার কি ধরনের আচরণগত দিক প্রকাশ পেতে পারে সেটার ব্যাপারে, এবং এটা ম্যানেজ করতে শিখবো। এই দুটাকে আমি বলছি পার্সোনাল কম্পিটেন্স, অর্থাৎ ব্যক্তিগত উৎকর্ষতা, পার্সোনাল এক্সিলেন্স। সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ ম্যানেজমেন্ট, এই দুটো যদি আমি করতে পারি, যেটা আলমান ভাই বলছিলেন আমাদের চিফ গেস্ট, তাহলে বাকিগুলো খুব সহজ হয়ে যায়। কিভাবে? পরের দুটো হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলস, যেটাকে আমরা বলছি সোশ্যাল কম্পিটেন্স, অর্থাৎ সামাজিক উৎকর্ষতা। এর ভেতর দিয়ে কি হচ্ছে যে আমি অন্যের ইমোশনটাকে রেসপেক্ট করতে শিখছি, চ্যানেলাইজ করতে, অ্যালাইন করতে, এমপ্যাথি, যেটা আলমান ভাই বলে গেছেন, রত্না বলে গেছেন, যে এই যে সমমর্মিতা বোঝার বিষয়টা, এবং সোশ্যাল স্কিলস। কতগুলো স্কিল আছে যে স্কিলগুলো আমাদেরকে সবসময় প্রতিনিয়ত সাহায্য করবে আমাদের ইআই এর উৎকর্ষতা বৃদ্ধি করতে। এখন আরেকটা এস গেল কই? 4টা এস তো পেলাম। সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট ফর পার্সোনাল কম্পিটেন্স, সোশ্যাল অ্যাওয়ারনেস, সোশ্যাল স্কিলস ফর সোশ্যাল কম্পিটেন্স। 5 নম্বরটা হচ্ছে সেলফ মোটিভেশন। প্রত্যেকটা কাজে দেখবেন আপনার মোটিভেশন লাগবে। ধরেন আপনি সেলফ অ্যাওয়ার হতে চান, এক সপ্তাহ খুব ভালো সেলফ অ্যাওয়ার হলেন, পরে ভুলে গেলেন, আবার মোটিভেশন লাগবে। সেলফ ম্যানেজ করা শিখেছেন, এক সপ্তাহ পরে আর ভালো লাগছে না, আবার মোটিভেশন লাগবে। সোশ্যাল অ্যাওয়ারনেস, অন্যের প্রতি সম্মান দেখছেন বা প্রিটেন্ড করছেন, আবার কিছুদিন পরে ভালো লাগছে না, আবার মোটিভেশন লাগবে। সোশ্যাল স্কিল শিখছেন, খুব আবেগের বসে 2-3টা কোর্সে ভর্তি হয়ে গেলেন, কিছুদিন পরে আর ভালো লাগে না, আবার মোটিভেশন লাগে। সো ইটস এ ভিশিয়াস, মানে বলবো একটা পজিটিভ সাইকেল। এই সবসময় আপনাকে মোটিভেশন কিন্তু আপনাকে আবার অনুপ্রাণিত করবে কিভাবে এটা করা যেতে। তো আমি এখন একটু আলোচনার দিতে চাই, একটু ব্যাক করতে চাই স্টুডিওতে। জাকির ভাই, যদি ইতিমধ্যে দর্শকরা যদি কোনো প্রশ্ন তুলে থাকে বা আপনিও যদি বলতে চান, আমরা সেটা এখানে একটু আলোচনাও করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার ভাবে বলছিলেন আজকে আমাদের কিনোট স্পিকার মইনুদ্দিন চৌধুরী, এবং ইমোশন যে কত ইম্পর্টেন্ট, এবং বডি মাইন্ড ইমোশন যে কথা আমরা বলি, ইমোশন সো পাওয়ারফুল টু কন্ট্রোল আওয়ারসেলফ। থ্যাংক ইউ যারা অনেক অনেক কমেন্টস করেছেন। আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি আমাদের সাথে আমাদের পার্টনার হিসেবে আছেন দূরবীন.com, এবং আজকে যারা সবচেয়ে বেশি কমেন্টস করবেন, যারা বেশি অ্যাক্টিভ থাকবেন, যারা বেশি প্রশ্ন করবেন, তাদের ভিতর থেকে 3 জনকে আমরা বেছে নেব, এবং 3 জন পাবেন অতি মূল্যবান বই দূরবীন.com এর কাছ থেকে। সো আপনারা বেশি বেশি কমেন্টস করুন, বেশি বেশি প্রশ্ন করুন, এবং আপনাদের অনেক বন্ধুকে ট্যাগ করুন, আপনারা আপনাদের বিভিন্ন পেজে, গ্রুপে শেয়ার করুন, এবং আমাদের বোল্ডের সাথে থাকুন। থ্যাংক ইউ মইনুদ্দিন ভাই। আপনার অনেকগুলো প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন এসেছে, উনি বলেছেন যে এজ ফ্যাক্টর, অর্থাৎ
এজের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কন্ট্রোল কোনো কিছু হ্যাম্পার করে কিনা, এটা যদি একটু আলোকপাত করেন। সরি, আমি কোনো কারণে ভেঙে গেছে, প্রশ্নটা আরেকবার করবেন কিনা। একজন প্রশ্ন করেছেন যে বয়সের সাথে ইমোশন বা ইমোশনাল কন্ট্রোল কম বেশি হয় কিনা, বা এটা আনকন্ট্রোল বা কন্ট্রোলের কোনো ব্যাপার আছে কিনা। আচ্ছা, না আসলে সবচেয়ে বড় কথা প্রথমে বলে নেই যে আপনার ইমোশনের সোর্স তো হচ্ছে ব্রেন। ব্রেনের আসলে কোনো বার্ধক্য নেই, এটা মনে রাখতে হবে, খুব মজার ব্যাপার। এবং আমরা তখনই বার্ধক্য শুরু হয় আমাদের যাত্রা, বা আমরা বয়স্ক ফিল করা শুরু করি যখনই আমরা বলি যে আমার বয়স হয়ে গেছে। দ্য মোমেন্ট ইউ সে দ্যাট, তখনই আপনার ব্রেনের নিউরন এটাকে রিসিভ করে ফেলে, আপনি তখন থেকেই বুড়া হওয়া শুরু করেন। কিন্তু গবেষণায় দেখা গেছে যে প্রতিনিয়ত আমাদের ব্রেনের যে সেল নিউরনস প্রতিনিয়ত নতুন নতুন নিউরনস তৈরি করে, এবং নতুন নতুন নিউরনস তৈরি করার কারণে আপনার ব্রেন কোনোদিনই পার্থক্য উপনীত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে বয়সের সাথে সাথে তাহলে হচ্ছে এই চর্চাটা যখন আপনি হারিয়ে ফেলবেন, তখন অটোমেটিক্যালি আপনার নিজের ব্যক্তিত্বেরও একটি ভাটা পড়বে, এবং পাশাপাশি কিন্তু আপনি নিজেকেই আবার অনিয়ন্ত্রিত করে ফেলবেন। এই ভাবাটুকুই কিন্তু আপনাকে সবকিছু করবে। তো সুতরাং আপনি যখনই বলবেন যে না, আমি এখনো মেন্টালি ইয়াং আছি, অবশ্যই ফিজিক্যালি তো একটা বার্ধক্য সবার সময়ের সাথে সাথে আসবে, কিন্তু আপনি মেন্টালি আপবিট আছেন, আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, ফিজিক্যালি আপনি অ্যাক্টিভ আছেন। তো এই জায়গাটুকুতে আপনি যতক্ষণ পর্যন্ত সুসংহত থাকবেন, আপনাকে আসলে বার্ধক্য স্পর্শ করতে পারবেন। এই জন্য আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, আপনাকে ম্যানেজ করা শিখতে হবে, কিভাবে এটা চ্যানেলাইজ করবেন। এই যে রাগটুকু, যে কষ্টটুকু আপনি ম্যানেজ করলেন, এটা কোন জায়গায় চ্যানেলাইজ করবেন, এটাও তো জানার বিষয় আছে। তো এই কারণে আসলে কথাটা ঠিক না যে আপনার বয়সের সাথে আসলে এটার কোনো নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রণ আছে কিনা। হ্যাঁ, কিন্তু খুব দুরূহ ব্যাধি যদি থাকে, যেমন খুব হাই ডায়াবেটিক্স যদি কারোর থাকে, হাই প্রেশার যার আছে, কোনো কারণে হয়তো আপনার এটার একটা ইম্প্যাক্ট আপনার ইমোশনে থাকতে পারে, এটা ফিজিওলজিক্যাল কারণে হতে পারে। কিন্তু আদারওয়াইজ আপনি ফিজিক্যালি সাউন্ড আছেন, আপনি আপনার বয়স কোনো ম্যাটার বা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ধন্যবাদ। আরো কিছু প্রশ্ন বলতে, এখানে সুন্দর প্রশ্ন আসছে। সুন্দর আলোকপাত করেছেন আমাদের কিনোট স্পিকার। আরেকটা প্রশ্ন করেছেন, হাউ আই ক্যান কন্ট্রোল অ্যাংরি বস ইমোশনালি। অজয় কান্তি মজুমদার। আসলে এই অ্যাংরি বসকে আপনি যখন ডিফাইন করছেন, সে আসলে অ্যাংরি বস। আমরা বলি যে আসলে আমার সামনে যিনি আছেন তাকে আমি যখন যেভাবে ডিফাইন করি, সে তখন আমার কাছে সেইভাবেই আবির্ভূত হয়, আমার সামনে এইভাবেই অ্যাপিয়ার হয়। এই কারণে আপনি প্রথমেই ভেবে নেন যে এটা আসলে তার পার্সোনালিটি। এই যে আপনি তার মধ্যে রাগ দেখছেন, কিন্তু আসলে সে হয়তো এটা তার নেচারই, কিভাবে সে কথা বলবে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর। সুতরাং এটা আপনাকে ভাবতে হবে, সে যখন আপনার সামনে অ্যাংরি হিসেবে অ্যাপিয়ার হচ্ছে, আপনি এটাকে অ্যাংরি হিসেবে নিচ্ছেন বলে এটা অ্যাংরি। কিন্তু আপনি যদি তার এটা ক্যারেক্টারিস্টিক হিসেবে নেন, তখন আপনার জন্য নিয়ন্ত্রণ সহজ হয়ে যাবে। এই জন্য ওই যে প্রথমে যে আমরা বলছি সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ ম্যানেজমেন্ট, কোনোভাবেই তার এই নেগেটিভ ফিলিংসটা যেন আপনাকে স্পর্শ না করে, এই কারণে আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। সে রাগুক, চরম মাত্রায় রাগুক, আপনি বুঝতে পারছেন তার বিহেভিয়ার অ্যাটিটিউডে, কিন্তু আপনি আপনার নিয়ন্ত্রণ যদি রাখতে পারেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার বসও আপনার সঙ্গে ইমোশনালি অ্যালাইন হয়ে যাবে। যে ভুলটুকু আমরা করি সেটা হচ্ছে আমরা আমাদের সামনের ব্যক্তিটিকে আমাদের নিজের মতো করে ডিফাইন করে ফেলি। এটা না করে যদি আপনি নিজেকে ডিফাইন করেন যে আমি কিভাবে নিজেকে কন্ট্রোল বা ম্যানেজ করে রাখবো, সে রাগুক না, চারপাশে যে রাখছে তার মতো করে সে রাগুক, কিন্তু আমি আমার মতো করে আমার নিজের নিয়ন্ত্রণ রাখবো, তাহলে দেখবেন যে আপনার অ্যাংরি বসকে আর অ্যাংরি বার্ড মনে হচ্ছে না, দেখবেন যে তাকে একজন মানুষই মনে হচ্ছে, এবং দেখবেন আপনার আচরণের কারণেই সে আপনার সঙ্গে পরিবর্তিত ব্যবহার করবে। আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, এটা করা সম্ভব। থ্যাংক ইউ।
সুন্দর প্রশ্ন করার জন্য আমাদের আরো কিছু অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি কিছু প্রশ্ন নিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। আমাদেরকে নূর আহমেদ বলেছেন, হাউ টু ম্যানেজ দ্য কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইমোশনালি। খুব বড় টপিক কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, তো আসলে আমাদের সোশ্যাল স্কিলের একটা স্কিল, এটা আলাদা একটা খুব ডিটেলস একটা বিষয়। প্রথমে তো আমরা খুব সহজ করে বলি যে উইন উইন পার্সপেক্টিভ খোঁজা, অর্থাৎ যে নেগোসিয়েশন, কনফ্লিক্ট যখন হয় তখন একটা জিনিসের অবতারণা হয়, সেটার নাম হচ্ছে নেগোসিয়েশন। তো নেগোসিয়েশনের টুলে আপনি যেটাকে ভাববেন যে তার জন্য এটা উইনিং, আমার জন্য উইনিং, এরকম একটা গ্রাউন্ড যখন তৈরি করতে পারবেন, দেখবেন যে কনফ্লিক্টটা তখন একটা রেজলিউশনের দিকে যাচ্ছে। এটা গ্রাউন্ড বুঝে, পরিস্থিতি বুঝে সবসময় দেখতে হবে যে আমি যার সঙ্গে কনফ্লিক্টে জড়াচ্ছি সে কতটুকু উইন করতে পারছে। এই জন্য ওই এমপ্যাথিটুকু তাকে দিতে হবে, তাকে বোঝাতে হবে যে সে আসলে কি চায় এবং আপনাকে এটা কোনোভাবে হার্মফুল করছে কিনা সেটা আপনাকে তাকে বোঝাতে হবে। যদি আপনি হার্মফুল হন, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ দুজনের উপকার হবে, ওই ক্ষেত্রে কিন্তু আপনি উইন উইন স্ট্র্যাটেজিতে যাবেন। আমি আরেকজনের প্রশ্ন আমি একটু নিতে চাই, স্বপ্রণোদিত হয়েই আপনার অনুমতি নিয়ে। আমাদের খুব প্রিয়, আমাদের বড় বোন নীলুফার করিম আপা একটা প্রশ্ন করেছেন, এটার জবাব আমাকে দিতে হবে, নাহলে তো আমার। উনি বলছেন কিভাবে আমরা অ্যাসার্টিভ হতে পারি, এরকম একটা প্রশ্ন বোধ করেছেন। দেখেন, অ্যাসার্টিভনেস, অ্যাসার্টিভনেসটা ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা ভেরি সিরিয়াস পার্ট। অর্থাৎ যেটা সত্য, যেটা আসলেই ফ্যাক্টস এবং ফিগার্স, সেটা আপনাকে উত্থাপন করতেই হবে। এইখানেই আপনার, আমরা একটু পরেই জানবো যে সোশ্যাল স্কিলস আপনাকে ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ হওয়ার মানে হচ্ছে এই না যে আপনি ব্লান্টলি কোনো কিছু বলবেন কাউকে, তাকে বলার আগে আপনি অ্যানালজি ব্যবহার করতে পারেন, আপনি অন্য উদাহরণ দিতে পারেন, আপনি তাকে ডিফারেন্ট আদার কেস স্টাডিজ দিতে পারেন, তারপরে আপনার ওই বিষয়টুকুর অবতারণা করতে হবে। অনেক সময় অ্যাসার্টিভনেস করতে গিয়ে যদি আমরা বেশি ব্লান্ট হয়ে যাই, মানে খুব খুব বেশি সরাসরি কিছু বলে ফেলি কাউকে, এটা আবার বুমেরাং হয়ে ফেরত আসতে পারে। কারণ হচ্ছে আপনি যাকে বলবেন তার প্যাটার্নটুকু বুঝতে হবে যে সে কিভাবে রেসপন্স করে, কিভাবে রিয়াক্ট করে, এবং সে অনুযায়ী বুঝে তাকে যদি এটার বেনিফিট বোঝানো যায়, আপনি যেটাকে রিফার করেন, তাহলে কিন্তু তখন একটা ডায়লগ তৈরি হবে এবং সেই অ্যাসার্টিভনেসটা অন্য অ্যাসার্টিভনেসের চেয়ে বেটার হবে। তো অ্যাসার্টিভ হতে হলে আপনাকে কৌশলী হতে হবে, আপনাকে যথেষ্ট ফ্যাক্টস এন্ড ফিগার্স উপস্থাপন করতে হবে, এবং একটা অ্যাটিউনমেন্ট বা অ্যালাইনমেন্ট তাকে বুঝিয়ে দিতে হবে যে ইয়েস আই এগ্রি উইথ ইউ। কিন্তু যাকে আপনি বোঝাবেন তাকে কিন্তু লজিক্যালি ফ্যাক্টস, আপনি ধরেন আমি বললাম জাকির ভাই আমি মনে করি যে দেখেন তো আপনি বোধহয় বা আমরা যদি এরকম চিন্তা করি এটা বেটার হয় কিনা, জাকির ভাই বলে যে বলেন ওকে কি বেটার হয়। এখন আমার কাছে কোনো ফ্যাক্টস এন্ড ফিগার্স নাই, আমি কোনো যুক্তি দেখাতে পারছি না, কিন্তু আমি আমারটাকে ইম্পোজ করার চেষ্টা করছি আমার সুবিধার্থে। তখন কিন্তু ওই যে ভেস্টেড ইন্টারেস্ট যখন ইম্পোজ হচ্ছে, জাকির ভাই বুঝতে পারছে যে আমার স্বার্থটুকু তার উপরে চাপানোর অপচেষ্টা চলছে, তখন সেটা অ্যাকসেপ্ট করবে না। কিন্তু লজিক্যালি যদি বোঝানো যায় এবং উইথ ফ্যাক্টস এন্ড ফিগার্স, এই অ্যাসার্টিভনেসটুকু কিন্তু সে স্বার্থের কারণে, উইন উইন কারণেই নিবে। তো এটা একটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপা মোটামুটি অলরেডি আপা জানেন, আপা ইজ ওয়ান অফ দি রিনাউন্ড ট্রেনার্স এবং আমার এসএলএসডির একজন অ্যাডভাইজার্স প্যানেলের একজন অ্যাডভাইজার। এটা সবার জন্য উত্থাপন করেছেন যে অ্যাসার্টিভ হওয়াটা কিভাবে অ্যাসার্টিভ হতে হয়, এই জায়গাটুকু কিন্তু আমাদের ভাবার প্রয়োজন আছে। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু আনইথিক্যাল বা মূল্যবোধহীন কোনো আচরণ আমাদেরকে শেখায় না। যেটা সুন্দর, সত্য, সাদা, কালো সেটাই বলতে হবে, কিন্তু বলার ভঙ্গিটুকু কিন্তু সোশ্যাল স্কিলস ব্যবহার করতে হবে খুব সুন্দরভাবে, যেন এটা কোনোভাবেই কাউকে হার্মফুল না করে, এই বিষয়টা। ধন্যবাদ। দেখি আর দুই একটা প্রশ্ন নেন, আমরা তাহলে পরের স্লাইড গুলোতে যেতে পারবো। আবার থ্যাংক ইউ নীলুফার, সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছেন মাইনুল হাসান, উনি বলেছেন হাউ ক্যান উই কন্ট্রোল আওয়ার ইমোশন ফর আওয়ার প্যারেন্টস। ফর আওয়ার প্যারেন্টস, ওকে। এখন এমন ইমোশন যদি হয় যেটা আপনি বাবা মাকে দেখলে ইন্সপায়ার্ড ফিল করেন, ভালো লাগে, বাবা মাকে জড়িয়ে ধরবেন, ভালোবাসবেন, আদর করবেন, এটা কন্ট্রোল করার দরকার নাই, এটা অবারিত রাখুন। কিন্তু এমন যদি হয়
যে ইমোশনটা বাবা মার জন্য হার্মফুল, সেটা ধর্মীয়, সামাজিক এবং নৈতিক ভাবে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, লজিক্যালি বুঝাতে হবে। অনেক সময় বাবা মা তো এক সময় আমাদেরকে যখন লালন পালন করেছে তখন আমরা শিশু ছিলাম, আবার এখন বাবা মারা যখন শিশু হয়ে যায়, একবার ভাবুন তো আমরা যখন শিশু ছিলাম যে শিশু সুলভ আচরণগুলো, অত্যাচারগুলো বাবা মার সঙ্গে করেছি, সেই বাবা মা যখন আবার শিশু সুলভ আচরণ করে আমরা তখন বিরক্ত হই, কেমন জানি একটা অযাচিত আচরণ করি। তখন যদি আবার আমরা বাবা মার রোলটা নেই, তাহলে কিন্তু এই শিশুগুলোকে আরো ভালোবাসতে খুব ভালো লাগবে। তখন দেখবেন যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন। অনেক সময় আপনার মনে আছে যখন আপনি শিশু ছিলেন, অনেক সময় এমন কিছু চেয়েছেন, বাবা মার হয়তো সেই মুহূর্তে সম্ভব ছিল না, তারপরে কষ্ট করে স্যাক্রিফাইস করে আপনাকে দিয়েছে, বা অন্য সময় বলেছে পরে দিব। আপনি কি পারেন না এত সুন্দর করে আপনার বাবা মাকে বুঝিয়ে বলতে যে জি মা আমি দিব, বাবা আপনাকে দিচ্ছি, আমার হাতে টাকা আসলে আপনাকে এটা দিব। তো এই জায়গাটাকে যে রাগ যদি আসেও বাবা মার প্রতি, তখন কিন্তু এই বিষয়গুলো একটু মনে করেন তো, সেই শীতের সময় আপনি যখন প্রস্রাব করে বিছানা ভরিয়ে ফেলেছেন, আপনার মা সেই আপনাকে উষ্ণ ভালোবাসা দিয়ে আপনাকে সেই সময় আগলে রেখেছে, নাহলে তো ঠান্ডায় মরে যেতেন। তো ওই সময় যে বাবা মার যে রোলগুলো, এগুলো একটু স্মৃতিচারণ করে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ইমোশন তাদের জন্য অত্যন্ত পজিটিভ ইমোশন আপনি দেখাতে পারবেন, মানে প্রোডাক্টিভ ইমোশন, ফিলিংস, পজিটিভ ফিলিংস আপনি দেখাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ মইনুল হাসান ভাইকে, চমৎকার একটু প্রশ্ন করেছেন, এই মুহূর্তে এটি খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি। একদম শেষ প্রশ্ন হিসেবে এই ফার্স্ট সেশনের পরে শেষ প্রশ্ন হিসেবে আমরা দেখছি মাহমুদ ভাইয়া বলেছেন, হাউ ক্যান ইআই হেল্প আস ফর এমপ্লয় এনগেজমেন্ট? সুপারবলি এমপ্লয়ীদেরকে এঙ্গেজ করবে, এই কারণে করবে যে আপনার ইমোশন যখন ইন্টেলিজেন্ট, আপনার চারপাশে ইন্টেলিজেন্ট হতে বাধ্য। কারণ আমরা একটু পরে যখন এই 5S টুকু কিভাবে অর্জন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব এবং সোশ্যাল স্কিলস গুলো আপনাদের সামনে তুলে ধরবো, তখন দেখবেন যে অ্যাকচুয়ালি আপনি যা করেন আপনার এমপ্লয়িরা তাই করবে। আপনি যখন টিম লিডার, আপনার আচরণ, ওই যে বললাম না যে ইমোশন কি করে, আমাদের অ্যাটিটিউড বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে, আবার আমাদের অ্যাটিটিউড বিহেভিয়ার ইনফ্লুয়েন্স করে আমাদের চারপাশের মানুষগুলোকে। তার মানে আপনি যখন টিম লিডার, ইউ আর ইন এ টিম, আপনার আচরণগুলো কিন্তু আপনার চারপাশের মানুষগুলোকে প্রভাবিত করছে। এই প্রভাবিত করার সময় আপনি যখন ইমোশনালি ইন্টেলিজেন্ট, আপনার চারপাশের মানুষও দেখবেন আস্তে আস্তে দিনে দিনে ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে। তো আগে যদি জেনে যান এই 5টা এস কিভাবে অর্জন করবেন, তাহলে দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে এটা নিজেও রপ্ত করা এবং অন্যদের ক্ষেত্রে এটা ব্যবহার করার জন্য। তো আমরা এখন আবার চলে যাব। ধন্যবাদ জাকির ভাই এবং সবাইকে, চমৎকার চমৎকার প্রশ্ন করেছেন, অনেকে অনেক কিছু করেছেন, যেটা আসলে 5S কে আমরা এখন দেখাবো কিভাবে 5S কে বেসিকলি বা এসেনশিয়ালি কিভাবে অর্জন করা যায়, সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব স্লাইডে। আবার ফেরত আসবো, তখন আবার আপনারা কিছু প্রশ্ন যদি করেন, সেই প্রশ্নগুলোর উত্তরও আমি জাকির ভাইয়ের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব। জাকির ভাই, তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি, প্লিজ। সো আমরা যেটা আলোচনা ওই অংশে বলছিলাম 5S, আমরা বলছিলাম সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট হচ্ছে পার্সোনাল কম্পিটেন্স, নিজেকে তৈরি করা, নিজের উৎকর্ষতা সাধন। নিজের উৎকর্ষতা সাধন করলে আমরা যেটা করতে পারবো, অন্যের ইমোশনকে বুঝতে পারবো, অ্যালাইন করতে পারবো, এবং সেগুলো অর্জন করার জন্য সোশ্যাল স্কিলস গুলো শেখার ক্ষেত্রে আমরা আগ্রহ দেখাতে পারবো। এবং এই 4টা এস কে যদি কন্টিনিউয়াসলি আমরা অনগোয়িং রাখতে চাই, তাহলে আমাদেরকে সবসময় নিজেকে মোটিভেট রাখতে হবে। আমি এখন আস্তে আস্তে এই 5টা এস কে আমরা কিভাবে আস্তে আস্তে রপ্ত করতে পারি সেটার কিছু ছোট ছোট টিপস, টেকনিক্স দিব বেসড অন মাই লার্নিংস, এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আসুন যে সেলফ অ্যাওয়ারনেস এর 5টা এফেক্টিভ টুল। এই মুহূর্তে সবাই কার কেমন লাগছে বা কার কি ফিলিং সেটা যদি লিখেন, এটাই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। যদি আপনারা লিখতে থাকেন সবাই, আই এম ফিলিং বোরিং, আই এম ফিলিং excited, I'm feeling wonderful, I'm feeling beautiful, I'm feeling happy, whatever আপনি যে ফিলিংস করছেন লিখতে থাকেন আপনাদের কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে লিখতে থাকুন।
এখন এই যে ফিলিংস গুলো আপনারা লিখছেন, এইটাই আপনার অ্যাওয়ারনেস এই মুহূর্তে। তো আমরা যখনই যে আচরণ করি, যখন আমরা ভিতরে দেখি এটা বয়লিং হচ্ছে, আনন্দই হোক, দুঃখ হোক, হতাশা হোক, এটাকে আইডেন্টিফাই করতে শিখতে হবে। এবং আইডেন্টিফাই করার পরে এটা রুট কজ বের করে, তাহলে খুব সহজ হয়ে যাবে যে আসলে কারণ কি। ধরুন আপনারা যদি এখন কেউ লিখে থাকেন অসাম, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল, ভাবুন তো আসলে রুট কজটা কি। ইজ ইট যে এই নলেজ গুলো আপনারা শেয়ার করছি এই কারণে আপনারা এরকম ফিল করছেন, নাকি আপনার কোনো ঘটনা এটার সঙ্গে কানেক্ট হচ্ছে বলে আপনার এরকম লাগছে, অথবা আপনি কোনো একটা ইন্সপিরেশন পেয়েছেন, তাহলে আপনি রুট কজটাকে খুঁজে পাচ্ছেন, অথবা ভাবছেন এখন থেকে এইভাবে এগুলো ব্যবহার করবো, তাহলে এটা রুট কজ হতে পারে। যে কোনো কারণে রুট কজ হতে পারে, অর্থাৎ মূল কারণটা কি। এটা যখন আপনি পেয়ে যাবেন, আপনি আস্তে আস্তে আপনার ফিলিংস এর সোয়াট অ্যানালাইসিস করতে পারবেন যে আপনি কিসে আপনি আনন্দিত হন, কিসে আপনি হতাশ হন, কিসে আপনি দুঃখিত হন, কার আচরণে কি কারণে আপনি আপনি রেগে যান। যার কারণে যে আচরণ রেগে যান তাকে বলুন যে এখন থেকে এটা করবেন না। যদি না করে বারবার ডায়লগ করুন, তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে একটা গ্যাপ কমে আসবে। যেমন আমার বড় মেয়ে প্রায়ই অযাচিত কিছু আচরণ করে, ধরেন একটু রাগারাগি করে, একটু ভাব, একটু অ্যাটিটিউড দেখায়, আমার আমার রাগ উঠে, আমি মাঝে মধ্যে তাকে মারার মতো হুমকি দিয়ে তার সঙ্গে আচরণ করতে চাই। এখন তাকে সেটা বুঝতে হবে, এই জন্য বুঝতে হবে যে এই আচরণগুলো যদি আমার বাবা এই কারণে হয়, এবং আমিও যদি বুঝি যে তাকে বোঝাতে সমর্থ হই যে দেখো তোমার এই আচরণের কারণে আমি এজিটেটেড ফিল করি, আমি অ্যাংরি ফিল করি, তার মানে হচ্ছে এখন সে যদি ইমোশনাল ইন্টেলিজেন্ট হয় তাহলে সেটা করবে না, বরং সেটা উল্টোটা করবে। আমি যেটা দেখলে তার আচরণের ভিতর তাকে ভালোবাসি, সে সেটাই করবে। তাকে বুঝতে হবে এটা তার জন্য ডিস্ট্রাকটিভ আচরণ, এবং যদি সেটা না বুঝে তার মানে হচ্ছে সে নিজে নিজে নিজেকে ইমোশনালি ইডিয়েট বানিয়ে ফেলছে। তো এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে যে কোন আচরণটুকু আপনাকে এই এংজাইটির ভিতরে ফেলে দিচ্ছে, অ্যাংরি মুডে ফেলে দিচ্ছে, যার জন্য দিচ্ছে তাকে বলুন যে দেখুন এই কারণে আমার এই অসুবিধা হচ্ছে, আমার মনে হয় যে এখান থেকে আপনি বিরত থাকলে আমাদের ভিতরে একটা চমৎকার সিনার্জি হবে। এরকম কিন্তু অনেক ঘর ঘরকা কাহিনী বলা যেতে পারে। এই যে স্বামী স্ত্রী, বাবা সন্তান, মা সন্তান, একটু আগে যেমন একজন বলেছেন যে বাবা মার জন্য ইমোশন কিভাবে কন্ট্রোল করব। এই যে সন্তানরা যদি একবার ভাবে যে এই যে লালন পালন করছে বাবা মারা, এটা যে কত বড় একটা তার ভিতরে পজিটিভ ফিলিংস তৈরি করবে বাবা মার প্রতি। কারণ বাবা মার জন্যই তো তারা পৃথিবীতে এসছে। আজকে জাকির ভাই, যে আপনারা যারা আজকে দেখছেন, একবার ভাবুন তো এই বাবা মা না থাকলে আমাদের তো অস্তিত্ব থাকতো, আমরা তো আমাদের পৃথিবীতে আসতে পারতাম। অথচ সেই বাবা মার প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধ শুরু করতে পারি, তাহলে দেখবেন যে চারপাশকে আমরা আলোকিত করতে হবে। এই জন্য এটাকে সোয়াট করতে হবে যে আপনার স্ট্রেংথ, আপনার এই যে অনুভূতির স্ট্রেংথ কোন জায়গায়, উইকনেস কোন জায়গায়, এই কারণে আপনি উইক হয়ে যান, এটাকে ঠিক করে ফেলেন, স্ট্রেংথে কনভার্ট করেন। অপরচুনিটি কি হতে পারে এই আচরণ থেকে, আপনি ধৈর্য সহকারে বসকে শুনতে পারেন, এটা আপনার জন্য অপরচুনিটি। আবার থ্রেড হচ্ছে আপনি কনফ্রন্ট করছেন, এটা আপনার জন্য একটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তো এইভাবে অ্যানালাইজ করতে পারে। এটা কিভাবে হতে পারে, অন্যকে ওপেনলি জিজ্ঞেস করেন, ভাই আসলে আমার আচরণ আপনার কেমন লাগে। আপনার যে ব্লাইন্ড স্পট গুলো দেখবেন, মানুষগুলো যারা ক্রিটিক্স আছে, যারা আপনার আপনার সমালোচক আছে, অনেক সময় সমালোচকরাই আপনাকে বন্ধুর মতো আচরণ, অনেক বন্ধু আপনাকে বিপথে পরিচালিত করতে পারে। বোঝা গেল যে না, রেখে রেখে বলছে আপনাকে খুশি করার জন্য, কিন্তু অনেক শত্রু আছে, অনেক সমালোচক আছে, ওপেনলি বলে ফেলবে যে আপনার এই কাজটা আমার কাছে ভালো লাগে না। এটি আপনার জন্য একটা বড় ফিডব্যাক। ফিডব্যাকটা ওপেনলি নিতে শিখেন। হ্যাঁ, অফকোর্স আপনার তো জাজমেন্ট আছে, কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করলে আরো কয়েকজনের ফিডব্যাক নেন, 5 জনের ফিডব্যাক নেন, ম্যাক্সিমাম লোক কি বলে সেটা বের করে দিন। দেখবেন যে আস্তে আস্তে আপনার এই যে অ্যাওয়ারনেসটা আস্তে আস্তে আপনার হয়ে যাবে। আমি যখন কথা বলি কি জোরে কথা বলি, আমি যখন কথা বলি কি আস্তে কথা বলি, এই যে এই বিষয়গুলো যখন ফিডব্যাক, কন্টিনিউয়াস ফিডব্যাক আপনাকে ইমপ্রুভ করবে। ধরেন ব্যবসার ক্ষেত্রে কাস্টমার যখন ফিডব্যাক দেয় এটা এমন না, এটা সেমন না, দেখেন এই প্রবলেম গুলোই কিন্তু আপনার প্রোডাক্ট এক্সেলেন্স করতে সাহায্য করে। ঠিক তেমনই একজন ব্যক্তিকে ফিডব্যাক আস্তে 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 তাকে গড়ে তুলবে, এই কাজটুকু করে। এবং উপরের 4টা যদি করতে পারেন, আস্তে আস্তে সেটা প্র্যাকটিসে পরিণত করুন। আপনি এটাকে অ্যাক্ট আউট করেন এবং পাশাপাশি আস্তে আস্তে এটা অভ্যাসে পরিণত করেন যে আমি এখন থেকে যখনই রেগে যাই, আমি আইডেন্টিফাই করছি, রুট কজ খুঁজে বেড়াচ্ছি, চারপাশকে ভেবে নিচ্ছি,
অ্যানালাইজ করছি, এই ফিলিংস টুকু যদি আমি এখন আচরণে নিয়ে যাই তাহলে কতটা ভয়াবহ হতে পারে, এটা কি ভালো হবে না খারাপ হবে, তারপর আপনাকে আস্তে আস্তে আপনার ম্যানেজমেন্ট টুলের দিকে যেতে পারবেন। এবং সবসময় অন্যের কাছে ফিডব্যাক চাওয়া এবং আস্তে আস্তে এটাকে একটা প্র্যাকটিসের ভিতরে নিয়ে যাওয়া, এটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস এর বেস্ট 5টি টুল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা ড্যানিয়েল গোলম্যানের এবং অন্য আরো কয়টা বই থেকে আমি অনেক পড়াশোনা করে এরকম আরো 10-20টার মতো আছে। আমি মেইন 5টা যেটা শুরু করার জন্য 5টা টুল আপনাদের সঙ্গে শেয়ার করব। সেলফ ম্যানেজমেন্টের জন্য আপনি কি করতে পারেন? সেলফ ম্যানেজমেন্টের জন্য করতে পারেন অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার যে দৃষ্টিভঙ্গি, এটা আপনাকে সেলফ রিগার্ড দেবে। অনেকে বলেন আমি পারি না, আমি কি করব, আমার দিয়ে হবে না, এটা নিজেকে আন্ডারমাইন করা। তার চেয়ে বরং আল্লাহ পাক আমাকে যা দিয়েছে যেভাবে আছি এটাই শুকরানা আদায় করুন, বলেন আলহামদুলিল্লাহ। সকালবেলা উঠেই তো ভাবুন আপনার সবগুলো যন্ত্র অর্গান কাজ করছে, এটা হচ্ছে বড় শক্তিশালী কি হতে পারে। ইতিমধ্যে পার মিনিটে আমরা আগে জানতাম 107 জন মানুষ মারা যায় ওয়ের রিপোর্ট অনুযায়ী, এখন তো করোনার কারণে আরো বেশি মারা যাচ্ছে, কিন্তু আপনি আমি এখনো বেঁচে আছি। এর চেয়ে আর বড় কৃতজ্ঞতার শক্তি, নো রিজন যে আপনি কেন গ্র্যাটিটিউড দেখাবেন, এর চেয়ে বড় গ্র্যাটিটিউড আর কিছু নেই, রিজন আর কিছু থাকবে না। পজিটিভ এলিমেন্ট খোঁজা, আমরা যেটা ভুল করি মানুষের সঙ্গে মিশতে গিয়ে প্রথমেই দেখি তার নেগেটিভ কিছু আছে কিনা, এটাকে উল্টে দেন, এখন থেকে পজিটিভ জিনিস খুঁজে। প্রত্যেক মানুষেরই কিছু অতীত থাকে, এই অতীতটুকু যখন আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, বিশেষ করে খারাপ এবং দুঃখময় অতীত, আপনার কোনোভাবেই আপনি নিজেকে ম্যানেজ করতে পারবেন না, দেখবেন যে আপনি বারবারে হারিয়ে যাচ্ছেন। এই জন্য লিভ ফাস্ট এন্ড লিভ উইথ হ্যাপিনেস। প্রেজেন্ট মোমেন্টে আসলে আমরা বলি যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আসলে প্রেজেন্ট ছাড়া ফিউচারও কিছু না, আমার অতীতও কিছু না। অতীত আপনি যেতে পারবেন না ফেরতে, ভবিষ্যতে আপনি জানেন না আসলে কি হবে, হয়তো টাইম মেশিন আবিষ্কার হলে এটার একটা সমাধান হবে, কিন্তু বর্তমানই হচ্ছে আসলে সব কাজের উৎস এবং সব কাজের মূল ফোকাস। এই জন্য বর্তমানেই থাকুন, হ্যাপিনেসেই থাকুন। তারপরে আরেকটা টুল আছে, মেডিটেশন করতে পারেন। মেডিটেশনের মাধ্যমে নিজেকে দিনে দিনে সুসংহত করতে পারেন। কেউ নামাজ পড়ে মেডিটেশন করে, কেউ প্রেয়ার করে। মেডিটেশন খুব সিম্পল জিনিস, যেটা টাইম ম্যাগাজিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, টাইম ম্যাগাজিনের কভার পেজ দুটো আমি দিয়েছি। টাইম ম্যাগাজিনে ইতিমধ্যে তারা এটাকে হাউ ইউর মাইন্ড ক্যান হিল ইউর বডি, এখানে মেডিটেশনকে তারা ফোকাস করেছে, মাইন্ডফুলনেস এর কথা বলেছে। মেডিটেশন আপনাকে আপনার জীবনের ব্যক্তি উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। সিম্পল মেডিটেশন হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করে 10 বার ব্রিদিং এক্সারসাইজ করে জোরে নিঃশ্বাস ছেড়ে দিলেন, নাক দিয়ে নিঃশ্বাস নিলেন জোরে, মুখ দিয়ে ছেড়ে দিলেন, এরকম 10 বার করেন, দেখবেন যে আপনার ব্রেনের নিউরন অ্যাক্টিভেটেড হয়ে গেছে, আপনার নতুন শক্তি খুঁজে পাচ্ছেন। যখনই আপনার ভালো লাগবে তখনই করবেন, যতবার খুশি করেন, 10 বার করেন, দেখবেন আপনার ব্রেনে আপনার যে আমরা বলি এন্ডোরফিনস, তারপরে সেরোটোনিন, যে যে হরমোন গুলো আমাদেরকে সবসময় সুস্থ থাকতে সহায়তা করে, হ্যাপি থাকতে সহায়তা করে, এগুলোকে হ্যাপি আপনার হরমোনস বলে, এগুলো আপনার তৈরি হবে, আপনি সবসময় নিজেকে আপবিট রাখতে পারবেন। মেডিটেশন হচ্ছে নিজেকে একটু খোঁজা, আবিষ্কার। প্রতিদিন যদি এরকম 10-15 মিনিট একটু চুপচাপ বসে চোখ বন্ধ করে ভাবুন নিজেকে নিয়ে, নিজের সামনের সুন্দর ভবিষ্যৎ নিয়ে, নিজে যা যা করছেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবুন, নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন, আপনার চারপাশের মানুষকে অ্যাপ্রিসিয়েট করুন। অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউডটা আপনার মেডিটেশনে প্র্যাকটিস করতে পারেন এবং এবং তখন ভিজুয়ালাইজ করতে পারেন আপনার সুন্দর পৃথিবী, আপনার নিজেকে, এবং এই এই আচরণের ভেতর দিয়ে দেখবেন যে আপনার ভিতরে একটি শক্তি তৈরি হচ্ছে। 5 নাম্বার টুল বলছি আমরা সেলফ টক পজিটিভ। দেখবেন যে আমরা সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছি। এই সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে যখন আমরা কথা বলছি, মনে রাখতে হবে এই সাবকনশিয়াস মাইন্ডই আমাদেরকে কাজ করাচ্ছে। সুতরাং মনে রাখবেন, আপনি যখন সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে কথা বলেন, ওইখানে যত পজিটিভ কথা বলবেন আপনার আচরণ ততই পজিটিভ হবে, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার যে দিক নির্দেশনা তত ইতিবাচক। এই জন্য আমরা পজিটিভ নিজের সঙ্গে যখন কথা বলবো, অনেক সময় আসে না আমার দিয়ে হবে না, এটা হবে না, আসলে সময়টা খুব খারাপ, দিনটা খুব খারাপ, এটা যত বলবেন আপনি ততই আরো ব্যাড থেকে ওয়ার্স এর দিকে যাবেন। উল্টাটা যদি করেন, গুড থেকে বেটার হবে, বেটার থেকে বেস্ট হবে। সুতরাং পজিটিভ সেলফ টক করতে শিখবেন।
দেখেন এই সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ ম্যানেজমেন্টের ফলে যেটা ঘটবে, দেখেন আপনি এখন থেকে আপনার এই যে থট ফিলিংস এগুলোকে মনিটর করতে পারবেন, এদের স্ট্রেংথ উইকনেস মনিটর করতে পারবেন, এবং সেলফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার যে এই যে অ্যামিগডালার কারণে যে ইমোশনাল হাইজ্যাক হয়ে যাওয়া, যে উল্টাপাল্টা কিছু করে ফেলা, এটা দেখবেন আপনি কমিয়ে এনেছেন, আপনি রিয়্যাক্ট কম করছেন, আপনি ওয়াইজ অ্যাকশন চুজ করতে পারবেন, এবং এই যে অতিমাত্রায় হয় আনন্দ অথবা দুঃখ, এটাকে আপনি বাফার করতে শিখবেন, বাফারিং করতে শিখবেন। দেখবেন যে আপনি কোনো কারণে অতিমাত্রায় আনন্দিত হচ্ছেন না, আবার অতিমাত্রায় একেবারে ভেঙেও পড়ছেন না, কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখছেন। দেখেন শুধুমাত্র সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ ম্যানেজমেন্ট আপনার ব্রেনে কত বড় পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে, চর্চার বিষয় ডেফিনেটলি। এবার আসেন সেলফ মোটিভেশন, কিভাবে নিজেকে মোটিভেট করবে। ড্যানিয়েল গোলম্যান এই পাঁচটার কথা খুব স্পেসিফিক্যালি বলেছেন। একটা হচ্ছে গুড মুড, গুড মুড রাখতে গেলে ওই যে সেলফ ম্যানেজমেন্টের যে টুল গুলো আছে সেগুলো সবসময় ব্যবহার করতে হবে। নেগেটিভ থিঙ্কিং এর জায়গায় পজিটিভ থিঙ্কিং প্রতিস্থাপিত করতে হবে। নট, নো, নেভার এগুলোকে কমিয়ে ফেলতে হবে ব্যবহারের ভেতর। তাহলে আপনার নিউরন সবসময় পজিটিভিটি ইয়েস খুঁজবে, এবং আপনিও ইয়েস কে অ্যাট্রাক্ট করতে পারেন। ল অফ অ্যাট্রাকশন বলে, আপনি যেটা অ্যাট্রাক্ট করবেন সেটাই আপনার কাছে। অপটিমিজম, সবকিছুতে বলবেন যে সব ঠিক হয়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাচ্ছে। এই যে ধরেন আজকে আমরা প্যান্ডেমিকের বিষয়ের ভিতরে বসে আছি, আমরা যদিও জানি না কখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা আশায় বুক বেঁধে আছি, ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, ঠিক যাবে না। কন্টিনিউয়াস টেন্সে বলুন ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম ডুইং বেটার, আই এম ডুইং বেটার, আই এম ডুইং বেটার। এই অপটিমিজম সবসময় আপনাকে প্রতিনিয়ত চালু রাখতে হবে। ড্যানিয়েল গোলম্যান বলছেন ফ্লো, প্যাশনেট ওনারশিপ অফ টাস্ক। যে কোনো কাজে এটা প্যাশনেট ওনারশিপ নিতে হবে, যেটা দিস ইজ মাইন, দিস ইজ আওয়ার্স। তাহলে দেখবেন আপনার কাজ খুব সহজ হয়ে গেছে। দেখবেন স্টিভ জবস অনেক আগে বলেছেন, আই লাভ হোয়াট আই ডু এন্ড আই ডু হোয়াট আই লাভ। আই ডু হোয়াট আই লাভ, আই লাভ হোয়াট আই ডু। আমি যা করি তাই ভালোবাসি, যা ভালোবাসি তাই করি। দেখেন মুদ্রার উল্টা পিঠ, একটা একটা। তা আপনি যখন ভালোই বাসেন যা করেন, আর যা করেন তাই আপনি ভালোবাসেন, তাহলে কষ্টটা কোথায়? স্ট্রেস ফ্রি লাইফ। এই কারণে যা করবেন ভালোবেসে করবেন। কোনোভাবে যে সকালে উঠে যখন বুঝেন আজকে অফিস করা লাগবে, আজকে কাজ করা লাগবে, বুঝতে হবে ইউ আর নট, ইউ আর ইন দ্য রং ট্র্যাক, ইউ আর ইন দ্য রং ট্র্যাক 100%। চেঞ্জ করেন, ট্র্যাক চেঞ্জ করেন, কারণ আপনি এটা আনন্দের সাথে করতে পারছেন। যেখানে আনন্দ পান না, নিজের সঙ্গে কেন ভেতরে ফাইট করে এই কাজটা করবেন? চেঞ্জ করেন, ট্র্যাক চেঞ্জ করে। কষ্ট হবে, কিন্তু আপনার ওয়াও যে জায়গায় আপনি পারেন, এই জন্য ফাঁকিবাজি না। একটা কথা মনে রাখবেন, যে জায়গায় আপনি কাজ করেন সব জায়গায় আপনাকে কাজ করতে হবে। ইভেন আপনার নিজের ব্যবসা হলে নিজের জন্য কাজ করতে হবে। আমরা এটা ভুলে যাই, অন্যের কাজ করার সময় বলি যে উমুকে এত কাজ দেয়, তুমুকে এত কাজ দেয়। আপনি নিজে করে দেখেন তো এই টাকা মাসে ইনকাম করতে পারেন? কত টাকা, কি পরিমাণ এনার্জি, কি পরিমাণ কষ্ট দেওয়া লাগে। তাহলে কেন এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটটা কেরিয়ারে হোক আর নিজের জন্য হোক, এটাকে ফ্লো করে ফেলে যে আমি না, আমি প্যাশনেট ওনারশিপ অফ টাস্ক, যেটাই নিব আমার নিজের মতো করে। 5 নাম্বার, যেটা আমাদের খুব প্রিয় বিষয়, লাইফ লং লার্নিং। এসএলএসডি বোল্ড আমরা সবাই বিশ্বাস করি যে আনলার্ন, লার্ন, রিলার্ন, এই প্রসেসের ভেতর দিয়ে আমার নিজের বেটার ভার্সনকে আমরা খুঁজে পাই। লার্নিং এর কোনো অল্টারনেটিভ কিছু নেই, শর্টকাট বলে কিছু নেই। লাইফ লং লার্নিং, আমি তো বলি দ্য মোমেন্ট ইউ স্টপ লার্নিং ইউ সাইন ইউর ডেথ ওয়ারেন্ট। কারণ ওই যে বলছিলাম একটু আগে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলার সময়, যে ব্রেন কখন বৃদ্ধ হয়ে যায়, ব্রেন যখন আর চ্যালেঞ্জ পায় না তখন ব্রেন বৃদ্ধ হয়ে যায়। তখনই আমরা নিজেদেরকে পার্থক্যে নিজেকে দেখতে পাই, নিজেকে মনে, এই যে রিটায়ারমেন্ট শব্দটা যখন আমরা খুব ফ্যাটিক, এক্সস্টেড, টায়ার্ড নিজেকে বলা শুরু করি, তখনই কিন্তু আমরা আসলে লিখে ফেলছি যে আর কিছু করতে যাচ্ছে। যতদিন বাঁচবো, আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছে, লাইফ লং লার্নিং এর ভেতরে নতুন কিছু শেখার ক্ষেত্রে লজ্জা পাওয়ার কিছু। বলছে যে না জানা আসলে অপরাধ, অপরাধ হচ্ছে না শেখাটা। নতুন কিছু আসলে এটাকে গ্র্যাব করে ফেলতে হবে, শিখে ফেলতে হবে। সোশ্যাল অ্যাওয়ারনেস এর জন্য, যে আমরা তো সেলফ অ্যাওয়ারনেস শিখলাম, সেলফ ম্যানেজমেন্ট শিখলাম, কিভাবে মোটিভেট করবো সেটাও শিখলাম। সোশ্যাল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কমিউনিকেশন ইজ দ্য কি। সুন্দর করে কথা বলা, লেসন করা, শোনা, পড়া, লেখা, এবং এমপ্যাথি, অন্যের মতো করে বোঝা এবং এটাকে উপলব্ধি করা, এটাকে হৃদয়ঙ্গম করা, সমমর্মিতা করা, এমপ্যাথি। কমিউনিকেশনের ক্ষেত্রে এলিমেন্ট গুলো যদি সমান তালে না থাকে, তাহলে কিন্তু খুব জটিল হয়ে যাবে আপনার
সোশ্যাল অ্যাওয়ারনেস বোঝা। কারণ অন্যের ইমোশন বুঝবেন আপনি, নিজেরটাই বুঝেন না, আরেকজনেরটা বুঝতে গেলে তাহলে কি পরিমাণ আপনার এফোর্ট ফোকাস লাগে। নন ভার্বাল স্কিল, বডি ল্যাঙ্গুয়েজ, প্যারাভার্বা, টোন অফ ভয়েস, গলার স্বর কি বলছে, অ্যাটিউনমেন্ট আরেকটা, স্ট্র্যাটেজিক মিররিং অ্যালাইনমেন্ট, যার সঙ্গে কথা বলছেন তাকে আপনি আসলে মিররিং করতে পারছেন কিনা, তার মতো করে, কোনো চালাকি নয়, কিন্তু তাকে তার ফ্লোটাকে ধরার জন্য। আমি দুইটা ছবি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখুন। বারাক ওবামার সঙ্গে ওখানে তৎকালীন অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার, এবং এখানে দেখতে পাচ্ছেন টনি ব্লেয়ার এবং জর্জ বুশ, ইউকে এবং ইউএস এর দুইজন শীর্ষ নেতা। কি কমন দেখতে পাচ্ছেন এখানে? আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক যেভাবে টনি ব্লেয়ার বসে আছে, জর্জ বুশও যেভাবে বসে, টনি ব্লেয়ার বসে আছে। এটাকেই আপনার গবেষকরা বলছেন মিররিং, স্ট্র্যাটেজিক মিররিং বা অর্থাৎ আয়নায় আয়নায় দেখা, অর্থাৎ দুজন দিকে তাকালে মনে হবে যে একজন একজনকে সে দেখছে। এটাকে অ্যালাইনমেন্ট বলে, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট বা মিররিং। হ্যাঁ, একটা কমফোর্ট জোন তৈরি করে দুজনের ভেতর। এখানেও দেখেন যে বারাক ওবামা যেভাবে হাত দিয়ে আছে মাথায়, ঠিক তেমনই কিন্তু দেখেন অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার ঠিক ওইভাবেই কিভাবে মাথায় হাত দিয়ে আছে। তার মানে হচ্ছে যে মিররিং করতে পারছে, স্ট্র্যাটেজিক মিররিং। এটাকে ড্যানিয়েল গোলম্যান বলছে অ্যাটুইনমেন্ট। কিন্তু এটা করতে হবে খুব কৌশলে, এবং এটা রপ্ত করার পরে করতে হবে, কাউকে ভেঙানো বা কপি করা না, এটা মিররিং করতে হবে। শেষে আপনার ভেতরে, আপনার মাঝে তার মিররিংটা, তার প্রতিফলনটা আপনার আচরণে, বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পাবে। মিররিং বা অ্যাচিভমেন্ট দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কনভারসেশনে কমন গ্রাউন্ড তৈরি করা। আপনার দেশের বাড়ি কোথায়, আমার দেশের বাড়ি কোথায়, মিলে গেল। তারপরে আপনার শ্বশুর বাড়ি কোথায়, আমার শ্বশুর বাড়ি কোথায়। তো এই যে কমন গ্রাউন্ড তৈরি করা, কোথায় পড়েছেন, এক ইউনিভার্সিটিতে পড়েছেন, একই স্কুলে পড়েছেন, এই যে এই অ্যালাইনমেন্ট গুলো কিন্তু অ্যাচিভমেন্ট তৈরি। তো এই সোশ্যাল অ্যাওয়ারনেস এর পরে আমরা পরে লাস্টেরটাতে যাচ্ছি সোশ্যাল স্কিলস, ওয়্যার টু স্টার্ট, কোন জায়গা থেকে শুরু করব। ড্যানিয়েল গোলম্যান এটাকে সোশ্যাল রিলেশনশিপ স্কিল বলেছেন, আমরা যেটাকে সোশ্যাল স্কিলস বুঝি, কারণ রিলেশনশিপ রাখার জন্য স্কিল গুলো শিখতে হবে। 7টা কম্পিটেন্সের কথা বলছেন: ইন্সপায়ার্ড লিডারশিপ, ইনফ্লুয়েন্স, চেঞ্জ ক্যাটালিস্ট, ম্যানেজিং কনফ্লিক্ট, বিল্ডিং বন্ডস বাই ডেভেলপিং আদার্স, টিম ওয়ার্ক এবং কোলাবোরেশন। এবং দেখা গেছে যে প্রত্যেকটা এলিমেন্টই আসলে একদম রেপ্লিকা অফ সোশ্যাল সফট স্কিলস। সোশ্যাল স্কিলস আর সফট স্কিলস একটা আরেকটার আসলে পরিপূরক দেখাচ্ছি। যেমন ধরেন প্রথম যে তিনটা, ইন্সপায়ার্ড লিডারশিপ, ইনফ্লুয়েন্স এবং চেঞ্জ ক্যাটালিস্টকে দেখা গেছে যে এটা এফেক্টিভ লিডারশিপ স্কিলের সমমানের কোনো স্কিল। ম্যানেজিং কনফ্লিক্ট, একটু আগে একজন কনফ্লিক্ট ম্যানেজমেন্টের কথা বলছিলেন, নেগোসিয়েশন এন্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্কিলস। বিল্ডিং বন্ডস বাই ডেভেলপিং আদার্স, এটা কোচিং, মেন্টরশিপ স্কিলস। তারপরে ধরেন টিম ওয়ার্ক, এটাকে বলছে টিম বিল্ডিং স্কিল। কোলাবোরেশনকে বলা হচ্ছে নেটওয়ার্কিং স্কিল। আরো ইন এডিশনালি সফট স্কিলস এর সাব ক্লাস্টার তৈরি হতে পারে, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, এরকম আরো অনেক স্কিল প্রয়োজন অনুযায়ী আসতে পারে। এথিক্স আসতে পারে, প্রফেশনাল ম্যানার এন্ড এটিকেট আসতে পারে, কনটেক্সট অনুযায়ী আরো কিছু আসতে পারে। বাট মূল রুটটাই কিন্তু ওই যে আপনার এই 4টা এস কে ম্যানেজ করার জন্য, ইন্টারেক্ট করার জন্য, স্কিল গুলোকে অ্যালাইন করার জন্য আমরা এই 7টা কম্পিটেন্সকে যদি দেখি। আর ওইখানে তো আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসে ইতিমধ্যে কমিউনিকেশনকে দেখে এসেছি যে আরেকটা সফট স্কিল বা সোশ্যাল স্কিল ওটার ভেতরেই আছে, এমপ্যাথি, অন্যকে নিজের মর্মে বোঝা, সহমর্মিতার সাথে বোঝা, মর্মে মর্মে বোঝা, কমিউনিকেশন স্কিলের ভেতরে রয়ে গেছে। তো এখন এই সোশ্যাল স্কিলস গুলো যদি আপনি বলেন কোত্থেকে শুরু করব, আপনি নিজেকে অ্যাসেস করেন যে আসলে আপনার ভেতর কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, কি গ্যাপ আছে, কি অপরচুনিটি আছে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা আমরা লাইফ লং লার্নিং বলছি। লিডারশিপ সম্পর্কে কতটুক জানতে চান, কতটুক জেনেছেন, আরো জানতে চান, আপডেটেড ভার্সন। কারণ এই আপডেটেড ভার্সন অফ ইউর নলেজ ইজ আপডেটেড ভার্সন অফ ইউ। আপনাকে আপনি ইমপ্রুভ করছেন। আপনি এই যে সফটওয়্যার বা অ্যাপস আমরা আপডেটেড ভার্সন পাই না, ঠিক তেমনি নিজেকে কন্টিনিউয়াসলি আপডেট, বিকজ ইটস চেঞ্জিং ওয়ার্ল্ড এন্ড ইট চেঞ্জেস সো ফাস্ট যে আপনি আসলে ট্র্যাকও রাখতে পারবেন না কোত্থেকে কোথায় চলে যাচ্ছে, আনলেস ইউ আর আপডেটেড। সো এইটা মনে রাখতে হবে যে কিভাবে আমরা নিজেদেরকে আপডেটেড রাখবো, আপডেটেড ভার্সন অফ আওয়ার ওন স্কিল, সোশ্যাল স্কিলস।
ফাইনালি আমি বলি যে আপনি যদি ইমোশনাল ইন্টেলিজেন্ট, এটা আমাদের একটা মডেল আমরা ডেভেলপ করেছি সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টে। আমরা বলি যে ইফ ইউ আর ইমোশনালি ইন্টেলিজেন্ট দেন ইউ আর দি আইকন। কিভাবে আইকন দেখেন, আমরা আই দিয়ে বলছি আইডেন্টিফাই ইমোশন, যেটা প্রথম এস এর কথা বলছি। সি দিয়ে বলছি আমরা কন্ট্রোল ইউর ইমোশনস, উইথ মোটিভেশনকে ঢুকিয়ে দিয়েছি। মোটিভেশন সবগুলোতেই আছে, আমরা সেলফ মোটিভেশনের 5S এর কথা বলেছি। অর্কেস্ট্রেট আদার্স ইমোশনস, অন্যের ইমোশনকে অর্কেস্ট্রেট করা। অর্কেস্ট্রা বাজানোর সময় যেমন অর্কেস্ট্রা কন্ডাক্টর এরকম এরকম করে, আপনিও বুঝে সুন্দর করে একটা সিম্ফনি তৈরি করতে পারেন অন্যের ইমোশনকে রেসপেক্ট। তারপর এন দিয়ে আমরা বলছি নেটওয়ার্ক উইথ ইউ রাইট ইমোশনস, অন্যের সঙ্গে ইমোশন ঠিক রাইট ইমোশন দিয়ে। আপনি কোন একটা পার্টিতে গিয়েছেন, দেখা হচ্ছে, কথা হচ্ছে, কার সঙ্গে কিভাবে কথা বলবেন, কোন লেভেলের কোন মানুষের সঙ্গে কিভাবে অ্যাপ্রোচ করবেন, এটা হচ্ছে রাইট ইমোশনস। এই ইমোশনকে ব্যবহার করে আপনি যদি নিজেকে উপস্থাপন করতে পারেন, তাহলে ইউ আর ইমোশনাল ইন্টেলিজেন্ট এন্ড ইউ আর দি আইকন। আশা করছি ইতিমধ্যে আমরা যা যা এখানে আলোচনা করেছি 2 ভাগে আপনাদের যথেষ্ট উপকারে লাগবে, কারণ এটা আমার বেশ নির্যাসের একটা অংশ। গতকালকেও আমি এবিপি একাডেমি বিজনেস প্রফেশনালস এর একটা সেশনে ইমোশনাল ইন্টেলিজেন্স ফর এইচআর প্রফেশনালস এই কথাগুলোই দিয়েছি, যেটা পেইড সেশন ছিল। আজকে আমরা সিএসআর এর পার্ট হিসেবে বোল্ড থেকে, যেখানে আমি কো ফাউন্ডার এবং ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছি। বোল্ড আমাদের একটা স্বপ্নের জায়গা, আমরা একটা লার্নিং প্রোন কমিউনিটি তৈরি করতে চাই। সেই আশায় বিশ্বাসে আমরা বোল্ড কমিউনিটি তৈরি করেছি। নামেই তার প্রমাণ, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট। এবং আমরা চাই লার্নিং ই ডেভেলপমেন্ট। আপনার লার্নিং এ আপনাকে ডেভেলপ করবে, আপনাকে ইমপ্রুভ করবে, আপনার নেক্সট লেভেল অফ ইউর ভার্সনে নিয়ে যাবে। আমি বোল্ডের প্রেসিডেন্ট জনাব কাজী এম আহমেদ ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এবং অন্যান্য যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার আছেন, এবং এইখানের আজকে যে আমাদের এক্সিকিউটিভ টিম, বিশেষ করে বোর্ডের যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট যে কমিটি আছে, তারা যে চমৎকার একটি আয়োজন করেছে, যে লার্নিং এটা সমাজকে উপকৃত করবে, এবং সমাজ যখন উপকৃত হবে ব্যক্তির মাধ্যমে, এটা তো আমরা ব্যক্তিকে উন্নত করার জন্য এই চেষ্টা চালাচ্ছি। ব্যক্তির উন্নয়ন এটা সমাজকে প্রভাবিত করবে, সমাজের এই আচরণটা আলটিমেটলি রাষ্ট্রকে প্রভাবিত করবে। আমরা একটা সুন্দর ইমোশনালি ইন্টেলিজেন্ট রাষ্ট্র চাই, আমরা একটা ইমোশনালি ইন্টেলিজেন্ট সোসাইটি চাই, ইমোশনালি ইন্টেলিজেন্ট একটা ফ্যামিলি চাই, এবং এই জ্ঞানগুলো আমাদেরকে কন্টিনিউয়াসলি সমৃদ্ধ করবে। আমরা সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট এবং SLSD স্কুল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে আমরা সবার কাছে এই অনুরোধটুকু রাখতে চাই যে এটার উপর যথেষ্ট পড়াশোনা করুন, এবং এটা আপনাকে সত্যি সত্যি যে কোনো রোলে, আমরা দেখিয়েছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা যে কোনো রোলে ব্যবহার করতে পারি, আপনাকে নিশ্চিত সমৃদ্ধ করবে। আমার যে কোর্সটি আছে অনলাইনে, এই মুহূর্তে খুবই কম পয়সায় আমরা এই ট্রাভিং স্কিলস থেকে দিচ্ছি প্যান্ডেমিকের কারণে। ইতিমধ্যে 86-87 জন মানুষ এখানে এনরোল করেছে। সবাই ফিডব্যাক দিয়েছে যে একটা নতুন কিছু তারা শিখে গেছে। আশা করবো আপনারা উপকৃত হবেন। না হলে অনেক ফ্রি কোর্স আছে, আমি আমার ইলেকশনের সার্টিফিকেট দেখিয়ে বলেছি, আপনার ইচ্ছা করলে ওই কোর্সটুকু করতে পারেন, এটাও আপনাদেরকে সমৃদ্ধ করবে কোনো না কোনো ভাবে, বাই এনি মিনস, এট অল কস্ট শিখুন। লার্নিংটা কন্টিনিউ করুন, কন্টিনিউয়াস লার্নিং, লাইফ লং লার্নিং আমাদের জীবনকে সমৃদ্ধ করবে। এবং এই বলেই আপাতত আমি আমার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। আমরা আবার প্রশ্নোত্তর পর্বে চলে যাব, এবং আমরা ওভার টু আমাদের প্রিয় জাকির ভাইয়ের কাছে। ইতিমধ্যে হয়তো আরো কিছু প্রশ্ন পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার ভাবে উপস্থাপন হচ্ছিল, আমি খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম, আমাদের দর্শকরা সবাই ওয়ান্ডারফুল ফিডব্যাক দিয়েছেন, এবং অনেক প্রশ্ন এসেছে। আমি কিছু প্রশ্ন নিতে চাই। একটা প্রশ্ন এসেছে, হোয়াট ডাজ মিন বাই চেঞ্জ অফ ক্যাটালিস্ট? একটু ক্লিক করে এখানে আনা যায় কিনা প্রশ্নটা? প্রশ্নটা অনেক আগে করেছে, আমি দেখানোর চেষ্টা করছি। উনি বলতে চাচ্ছে যে হোয়াট ডাজ মিন বাই চেঞ্জ অফ ক্যাটালিস্ট, আমি দেখানোর চেষ্টা করছি। ইয়েস,
change catalyst derives? আচ্ছা, চেঞ্জ ক্যাটালিস্ট, আসলে চেঞ্জ ক্যাটালিস্ট হচ্ছে যে আপনাকে, ক্যাটালিস্ট বলতে আমরা বুঝি যেটা আপনাকে প্রভাবিত করে আপনাকে গুণগতভাবে পরিবর্তন করতে। সো চেঞ্জ ক্যাটালিস্ট হচ্ছে সেটাই যেটা আপনাকে চেঞ্জ করতে সাহায্য করে। এখন এই চেঞ্জ ক্যাটালিস্ট আপনাকে খুঁজে নিতে হবে মডেল হিসাবে, রোল মডেল হিসাবে, যেটা আপনাকে পরিবর্তিত করবে। চেঞ্জ ক্যাটালিস্ট খুব হাই থটের বিষয়, অনেকে বুঝবেন না, এটা একটু ডিপ মিনিং আছে। এটা হচ্ছে ক্যাটালিস্ট বলতে আমরা বুঝি প্রভাবক, যেটা আপনাকে প্রভাবিত করে আপনার আচরণকে, আপনার মনোজগৎকে। এখন এই চেঞ্জ ক্যাটালিস্ট কি, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ডিরাইভস হচ্ছে এরকম হতে পারে যে আপনি কোনো কারণে হয়তো পুরোটা কপি ক্রিয়েট করতে পারবেন না, কিছুটা বিচ্যুতি হবেই, আপনার মতো করে আপনি যেটা আপনার যে প্রভাব ফেলবে আপনার আচরণে, এটাকে আমরা বলছি চেঞ্জ ক্যাটালিস্ট। তবে আমি অন্যদেরকে এটা বাইপাস করতে বলবো, এটার সাথে এই মুহূর্তের কোনো কন্টেক্সচুয়াল কানেকশন নেই। এই জন্য আমি প্রশ্নটার গুরুত্ব সবার জন্য সমানভাবে দিচ্ছি না। আমাদের যে প্রশ্ন করেছে নূর আহমেদ, উনি আমাদের একজন ইআই গ্রাজুয়েট এবং খুব উচ্চ মার্গের ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার, আমার মেম্বার্স রিলেশনশিপ কমিটির চেয়ার, আবার এসএলএসডি ইংলিশ ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি, প্রচুর পড়াশোনা করছে, কিন্তু এটা আসলে বুঝতে গেলে সবার জন্য একটু কঠিন হয়ে যাবে। আমি এই জন্য এটাকে স্কিপ করব, অন্য কোনো সহজ প্রশ্ন করেন যেটা সবার জন্য ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল হবে। থ্যাংক ইউ ফেরদৌস খান, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি কারেক্ট হয়েছে, উনি বলেছেন if everyone of us become emotionally intelligent, what do you think would change? একটা চেঞ্জের সম্ভাবনা আছে, সেটা হলো সবাই যখন ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে যাবে তখন বাই প্রোডাক্ট হিসেবে একটা নেগেটিভ জিনিস তৈরি হতে পারে। যেমন ধরেন ইভিল ফোর্স তৈরি হতে পারে, ডেভিলও হতে পারে, এটা সত্যি কথা। তো এই জন্য আমি আসলে ইমোশনালি ইন্টেলিজেন্ট একদম 100% সবাইকে হতে হবে দরকার নাই, ভ্যালু ড্রিভেন ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপল দরকার। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্ট কিন্তু ইচ্ছা করলে আপনি কৌশলে ব্যবহার করতে পারবেন না। আমি জাকির ভাইয়ের সঙ্গে রাখলাম না, এমন আচরণ দেখালাম যে যেটা অনেক সময় ডার্টি পলিটিশিয়ানরা করে, একেবারেই খুব বন্ধুত্ব, খুব মায়া, আবার আমি আমার ভাড়াটিয়া গুন্ডা দিয়ে জাকির ভাইরে মেরে ফেললাম এবং তারে দেখতে গেলাম হাসপাতালে হরলিক্স নিয়ে। জাকির ভাই বলে, আরে কত ভালো মানুষ এই লোকটা, দেখো আমার অন্য মানুষজন মারছে অথচ এই লোকটা আসে। আমি আবার জাকির ভাইয়ের সাথে দাঁড়ায় ছবি টবি তুললাম, পরের দিন পেপারে আসলো অমুক রাজনীতিবিদ অমুকরে দেখতে গেছিল, আমি একটা বড় মানে ফেরেশতার অবতার হিসেবে। এটা কিন্তু ওই যে আমি আবেগটা অ্যাপারেন্টলি কন্ট্রোল করছি, কিন্তু আমার ভিতরে যে ইভিল ফোর্সটা কাজ করছে, এটাও হতে পারে। তো ইমোশনালি ইন্টেলিজেন্ট যদি ভ্যালু ড্রিভেন না হয়, তাহলে ফেরদৌস ভাই যে আশঙ্কার কথা চিন্তা করছে, এটা ইতিমধ্যে একটা আর্টিকেলে এসছেও যে ইমোশনালি ইন্টেলিজেন্ট কোন নেশন অন্য নেশনের ক্ষতি করতে পারে কিনা, কারণ তার আচরণ তো ধরা খুব কঠিন, কারণ সে তো এত কম্পোজড, কুল এন্ড কাম। কুল এন্ড কাম কিন্তু আবার খারাপ কাজও করতে পারে, খুব কুল এন্ড কাম। কিন্তু কোনো কারণে যদি এটা ভ্যালু ড্রিভেন না হয়, তাহলে কিন্তু এটা ভয়াবহ সমাজ হতে পারে। এটা কিন্তু আবার উল্টা, অর্থাৎ ভিজিবলি আচরণ একেবারেই ফেরেশতা, কিন্তু বিহাইন্ড দ্য সিন একদম টপ মাফিয়া, তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। এটা সত্যি কথা। বাট যদি ভ্যালু ড্রিভেন ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপল হয়, তাহলে সারা পৃথিবীর জন্য একটা বেহেস্ত হয়ে যাবে। কিন্তু এটার আশায় খুবই আমরা থাকবো আর কি, কিন্তু জানি না কতটুকু সম্ভব। তবে একটা পার্সেন্টেজ তো ধরেন আলোর সাথে যেমন আধার থাকে, তেমনি ভ্যালুর সাথে তো ধরেন ডিভয়েড অফ ভ্যালু থাকবেই, মানে মূল্যবোধ অবক্ষয় থাকবেই। আমার মনে হয় যে এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই, কিন্তু আমরা যদি পার্সেন্টেজটা ম্যাক্সিমাম ভালো করতে পারি, সেটার দিকে আমাদের মনোযোগ। থ্যাংক ইউ ফেরদৌস ভাই, খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন এবং থট প্রভোকিং ফর দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আবারও আমরা একটু রিমাইন্ডার দিতে চাই, আজকে আমাদেরকে যারা সবচেয়ে বেশি কমেন্টস করেছেন, মেনশন করেছেন, শেয়ার করেছেন, তাদের জন্য রয়েছে পুরস্কার, এবং দূরবীন.com থেকে অমূল্য বই পুরস্কার পেয়ে যাবেন। আপনারা বেশি বেশি প্রশ্ন করতে থাকেন, শেয়ার করেন
এবং কানেক্ট করতে থাকেন। আমরা শেষের দিকে আমাদের এই প্রতিযোগিতাটা করব, সুতরাং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন যদি আজকের এই পার্টিসিপেশনে আপনি সর্বোচ্চ বেস্ট টপ 3 পার্টিসিপেন্ট হতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কাছে আরেকটা খুবই চমৎকার প্রশ্ন এসেছে। মাহমুদ ভাইয়া বলেছেন, হাউ উই ক্যান কন্ট্রোল ইগো স্টেট ফর ইআই। ওকে, ইগো স্টেট কন্ট্রোল করতে গেলে আবার আরেকটা থিওরি আছে, আমরা এটা বলি প্যারেন্ট অ্যাডাল্ট চাইল্ড, একটা থিওরি আছে ট্রানজেকশনাল অ্যানালাইসিস, যে আমরা কখনো কখনো প্যারেন্টের রোল ইগোতে কাজ করে, কখনো আমরা অ্যাডাল্টের মতো আচরণ করি, কখনো আমরা চাইল্ডের মতো আচরণ করি। ওইটা একটা থিওরি আছে। তো যখন আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট তখন কিন্তু আপনার ওই যে সোশ্যাল অ্যাওয়ারনেস এর কারণে আপনার তখন এই প্যারেন্ট অ্যাডাল্ট এবং যে চাইল্ড আচরণটুকু আপনি বুঝবেন যে কখন কিভাবে আচরণটুকু করতে হয়। তো এই জন্য এই ইগো স্টেটটা আপনি মিনিমাইজ করতে পারবেন যদি আপনি সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারেন। কারণ তখন দেখবেন যে সোশ্যাল অ্যাওয়ারনেসে যখন যাবেন তখন যার সঙ্গে আপনি যেমন ভাবে কথা বলা দরকার তার ইমোশনকে বুঝে, এবং তখন দেখবেন যে ইগোটা নিয়ে আপনারা চিন্তা করা লাগছে না। কিন্তু যদি আসলে এটা খুব কঠিন দূরীভূত করা হয়ে যায় তখন এই ট্রানজেকশনাল অ্যানালাইসিস নিয়ে আপনাকে আবার একটু পড়াশোনা করতে হবে, সাইকোথেরাপিস্টের কাছে যেতে হবে যে আমার ইগোটা কিভাবে আমি রিমুভ করতে পারি। এটা আবার আরেক ট্র্যাকের জিনিস। কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সে আপনার ইগো স্টেটটা সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ ম্যানেজমেন্টের ভেতর দিয়ে আস্তে আস্তে মিনিমাইজ করা সম্ভব। যখন আপনি সোশ্যাল অ্যাওয়ারনেসে যাবেন তখন দেখবেন যে আপনি নিজেকে এটা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ মাহমুদ, সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছেন নূর আহমেদ, উনি বলেন, শুড উই বি এমপ্যাথেটিক অলওয়েজ অর সিচুয়েশন ইজ ডিপেন্ড? ইয়েস, এটা একটু ভাবতে হবে যে এমপ্যাথেটিক কি সবসময় হবেন কিনা, সিচুয়েশন রাইট কিনা, এবং আপনার সত্যি সত্যি যার কাছ থেকে আপনি কিছু শুনছেন এই ফ্যাক্টস এন্ড ফিগারস এর আসলে সত্যতা আছে কিনা। উদাহরণ দেই, ছাত্ররা দেখবেন টিচারের কাছে অনেক সময় বানিয়ে মিথ্যা বলে নিজেকে ডিফেন্ড করার জন্য। তো তখন যদি আপনি এমপ্যাথেটিক হয়ে যান, আমরা এই কারণে শিক্ষকরা অনেক সময় ডকুমেন্ট চাই, স্যার আমি অসুস্থ ছিলাম এই জন্য পরীক্ষা দিতে পারিনি। আমরা তখন বলি তাহলে একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসো, অথবা তোমার বাবা মার কাছ থেকে একটা চিঠি নিয়ে আসো। এটা ইউনিভার্সিটি লেভেলে আমরা করি, এখন কলেজ ইউনিভার্সিটিতে তো আরো বেশি একটু স্ট্রিক্ট হওয়ার চেষ্টা করে। কারণ গবেষণায় দেখা গেছে অ্যারাউন্ড দ্য গ্লোব ওই বয়সের একটা বিশাল অংশের মানুষ কিন্তু এই কাজটুকু করে। তবে এটার জেনুইননেসটুকু একটু বুঝতে হবে, কোশ্চেনিয়ার করে বের করা যেতে পারে যে আসলে এটা সত্যতা কতটুকু। আপনার প্রফেশনাল ক্ষেত্র হয়, স্যার কালকে হঠাৎ করে জ্বর উঠছে, হঠাৎ করে মাথা ব্যথা, এই জন্য কাজ করতে পারে, প্রমাণ কি? এখন আপনি যদি তার ডিএনএ ঠিক মতো অবজার্ভ না করেন বা তার যে আচরণগত প্রফেশনাল ডিএনএ আপনি না জানেন, তাহলে তো হয় আপনাকে এটা মেনে নিতে হবে অথবা তাকে চ্যালেঞ্জ করতে হবে। তো এই জন্য ওইটা কিন্তু অন্য ফ্যাক্টস এন্ড ফিগারস গুলো যখন আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তখন কিন্তু এই সিচুয়েশন ধরাও সহজ, ব্যাকগ্রাউন্ডও ধরা সহজ। তো অফকোর্স আমি এগ্রি করি এটা সিচুয়েশনালি ডিপেন্ডেন্ট, ইট সিচুয়েশনালি ডিপেন্ডস অন এ নাম্বার অফ ফ্যাক্টরস। কিন্তু আপনি যখন ইমোশনালি ইন্টেলিজেন্ট আপনি আস্তে আস্তে এটা আনকভার করতে পারবেন। এগুলো কিছু কমপ্লেক্স ইস্যু ইমোশনাল ইন্টেলিজেন্সে আছে, যেমন কিভাবে আপনি প্রায়োরিটাইজ করবেন। আপনার একজন বন্ধু অসুস্থ, তাকে দেখতে যাচ্ছেন, আরেক বন্ধুর মেয়ের বিয়া ঠিক ওই দিনই ওই সময়ে, এটা কিন্তু একটা এথিক্যাল ডাইলেমা। কোনটা প্রায়োরিটাইজ করবেন? যে বন্ধু অসুস্থ হসপিটালে তাকে দেখতে যাবেন, নাকি যে বন্ধুর মেয়ের বিয়ে, একমাত্র মেয়ের বিয়ে আপনাকে শখ করে দাওয়াত দিয়েছে তার এখানে যাবেন, নাকি ব্যালেন্স করবেন, নাকি দুটো জায়গায় একটু একটু করে ঘুরে আসবেন? সো এগুলো কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশন বা কমপ্লেক্স সিচুয়েশন আসতেই পারে, এটা আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে। এগেইন সিচুয়েশনালি ডিপেন্ডেন্ট। থ্যাংক ইউ।